ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো ভূগোল দ্বিতীয় পত্রের অধ্যায় ভিত্তিক ক্লাসে আজকে আমরা পড়বো অধ্যায় 5। তো ওয়েলকাম সকলকে। তো চলো আমরা শুরু করি। তো অধ্যায় 5 আমাদের খনিজ ও শক্তি সম্পদ। এই চ্যাপ্টারটি দেখে আমাদের অনেক বিরক্তিকর মনে হলেও এটি খুব সহজ একটি চ্যাপ্টার। যদি আমরা এখানে কনসেপ্টগুলো ক্লিয়ার রাখি তাহলে এখানে পরীক্ষা আমরা সর্বোচ্চ নাম্বার পাবো। তো চলো শুরু করি। তো খনিজ ও শক্তি সম্পদ, প্রথম কথা যদি খনিজ কি, খনিজ বলতে বোঝাই মাটির নিচের থেকে যে সম্পদগুলো আমরা পাই সেটা হচ্ছে খনিজ সম্পদ। আর এই খনিজ সম্পদের ভিতরে যেগুলো আমাদের শক্তি সম্পদ হিসেবে ব্যবহার হয়, মানে কোথাও জ্বালানি বা কোথাও কলকারখানার ভিতরে শক্তি সম্পদ হিসেবে ব্যবহার হয়, তাকে আমরা শক্তি সম্পদ বলি। তাহলে খনিজ সম্পদ ও শক্তি সম্পদ কি? ভূ অভ্যন্তরে শিলা স্তরে খনিজ ও শক্তি সম্পদ প্রাকৃতিক সম্পদ হিসেবে সঞ্চিত থাকে। তাহলে এখানে কথা হচ্ছে খনিজ সম্পদ ও শক্তি সম্পদ কোথায় থাকে? ভূ অভ্যন্তরে থাকে, মানে মাটির নিচে থাকে, এবং সেটা আমাদের প্রাকৃতিক সম্পদ হিসেবে সঞ্চিত থাকে। প্রকৃতি প্রদত্ত এই সম্পদ মানুষ খনি থেকে উত্তোলন ও পরিশোধনের মধ্যে ব্যবহার করে থাকে। এক কথায় হচ্ছে আমরা মাটি থেকে উত্তোলন করব এবং সেটা উত্তোলন করার পরে ব্যবহার করতে পারবো না, এর জন্য আমাদের পরিশোধন করতে হবে। তাহলে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, পরিশোধনের মাধ্যমে ব্যবহার করে থাকি। কি কি আমরা পেতে পারি মাটির নিচ থেকে? লৌহ পেতে পারি, ম্যাঙ্গানিজ পেতে পারি, অভ্র, রৌপ্য, সোনা প্রভৃতি এগুলো। এখন কথা আছে, যেসব খনিজ, আমরা যে খনিজ সম্পদের কথা বলছি, এই খনিজ সম্পদ শক্তি উৎপাদনের কাজে ব্যবহৃত হয়, তাদেরকে শক্তি সম্পদ বলে। তাহলে এখানে আমরা দুইটা জিনিস পেলাম, মাটির নিচে যেগুলো থাকে সেগুলো খনিজ সম্পদ, এই খনিজ সম্পদের যেগুলো আমাদের শক্তি উৎপাদনের কাজে ব্যবহৃত হয় তাকে শক্তি সম্পদ বলে। তো খনিজ শক্তি সম্পদ এখানে পড়ার সময় আমাদের একটা টার্ম আসছে, সেই টার্মটা হচ্ছে সম্পদ। যে সম্পদ শব্দের অর্থ কি? সাধারণভাবে সম্পদ বলতে যা বুঝি, কিন্তু অর্থনৈতিকভাবে সম্পদের একটা গুরুত্ব আছে। সম্পদ বলতে সবকিছুকে সম্পদ বলবো না, সম্পদ তাকে বলবো যার বিনিময় মূল্য আছে। বিনিময় মূল্য আছে। এই পৃথিবীতে যেগুলো আমরা ফ্রি পাই সেগুলো সম্পদ না, সম্পদ হতে হলে একটা বিনিময় মূল্য থাকতে হবে। তাছাড়া আরো কয়েকটা সম্পদের বৈশিষ্ট্য আছে। যে সমস্ত দ্রব্যের উপযোগ আছে, এই উপযোগ শব্দের অর্থ কি? উপযোগ শব্দের অর্থ হচ্ছে অভাব পূরণের ক্ষমতা। উপযোগ শব্দের অর্থ কি? উপযোগ শব্দের অর্থ হচ্ছে অভাব পূরণের ক্ষমতা থাকতে হবে, অভাব পূরণের ক্ষমতা। দ্বিতীয়টা বলছে যোগান সীমাবদ্ধ। তার মানে আমাদের যে দ্রব্যটা আমরা পাবো এটা অনেক বেশি থাকবে না, সীমাহীন থাকবে না, মানে কিছুটা কম থাকবে। অপ্রাচুর্যতা যেটাকে বলে, মানে মনে করো আমরা যে সূর্যের আলোর কথা বলি, বাতাসের কথা বলি, আনলিমিটেড আছে, তাহলে আমাদের যে যোগানটা থাকবে সীমাবদ্ধ থাকবে। তারপর হচ্ছে যা হস্তান্তরযোগ্য, মানে একজনের থেকে আমরা আরেকজনের কাছে দিতে পারি, এমন কিছু সম্পদের কোয়ালিটি থাকতে হবে। এবং যার বাহ্যিক রূপ আছে, অর্থাৎ যে সম্পদের বাহ্যিক রূপ বলতে বাইরে থেকে আমরা বুঝতে পারি যেটা এই সম্পদ, অর্থাৎ কারো ভিতরেই যদি কিছু থাকে সেটা যদি ব্যবহার নাই তাহলে সেটাকে সম্পদ বলতে পারবো না। তাহলে আমরা দেখলাম সম্পদ বলতে কি বোঝায়? সম্পদ বলতে যার বিনিময় মূল্য আছে তাকে আমরা সম্পদ বলি, অর্থাৎ ফ্রিতে কোনো কিছু হলে সেটা সম্পদ না। এবং সম্পদ আরো কিছু বৈশিষ্ট্য আছে, যেমন প্রথমটা হচ্ছে উপযোগ আছে, যার কোনো অভাব পূরণের ক্ষমতা আছে। দ্বিতীয়টা যেটা আমরা দেখলাম, যার যোগান সীমাবদ্ধ, মানে সেটা অনেক বেশি না, মানে এটা সীমাবদ্ধ অবস্থায় আছে। এবং তারপরে আমরা যেটা দেখলাম যে হস্তান্তরযোগ্য, একজন থেকে আমরা আরেকজনের কাছে পাঠাইতে পারি। এবং যার বাহ্যিক রূপ আছে, বাহ্যিক রূপ বলতে ওটা শুধু ভিতরেই সীমাবদ্ধ থাকলে হবে না, তার বাইরে থেকে যেন আমরা বুঝতে পারি যে ওটার ভিতরে কিছু গুণ আছে, তাহলে তাকে আমরা সম্পদ বলি। এখন এই সম্পদটা বস্তুগত এবং অবস্তুগত হতে পারে। বস্তুগত বলতে বোঝা যায় যায় দেখা যায়। বস্তুগত মানে কি? যা দেখা যায়। যেমন চিন্তা করো, আমাদের বাড়ি ঘর এগুলো টাকা পয়সা দিয়ে কিনতে পারি, তাহলে বাড়ি ঘর দেখা যায়। অন্যদিকে অবস্তুগত, অবস্তুগত মানে যা দেখা যায় না, যা দেখা যায় না। যেমন একজন শিক্ষক যে সেবা প্রদান করেন, একজন ডাক্তার যে সেবা প্রদান করেন, এগুলো কিন্তু তুমি টাকা পয়সা দিয়ে কিনো। তাহলে এই যে টাকা পয়সা দিয়ে আমরা ক্রয় করছি, তাহলে এই যে সেবাগুলো আমরা দেখতে পারছি না, তাহলে এটা অবস্তুগত। তাহলে পরীক্ষা আসতে পারে বস্তুগত সম্পদ কি? বস্তুগত সম্পদ আছে যেগুলো আমরা দেখতে পাই, আর অবস্তুগত সম্পদ কি? যেগুলো আমরা দেখতে পাই না। তাহলে এখানে দেখলাম, তাহলে সম্পদ কি, সম্পদের বৈশিষ্ট্য কি, সম্পদ কত প্রকার, এগুলো আমরা সম্পূর্ণ দেখেছি। এখন আমরা যাব খনিজ ও শক্তি সম্পদের ভিতরে। খনিজ সম্পদ না ইন ডিটেলসে। খনিজ সম্পদ হচ্ছে এটি এক ধরনের বস্তুগত সম্পদ, কারণ তুমি যখন মাটির নিচ থেকে যে সম্পদগুলো উত্তোলন করো এই সম্পদগুলো তুমি দেখতে পাও, আবার এই সম্পদগুলো তুমি বিক্রি করতে পারো, তাহলে এগুলোকে আমরা বস্তুগত সম্পদ বলতে পারি। সাধারণভাবে ভূপৃষ্ঠের অভ্যন্তর ভাগের শিলাস্তর হতে মাটি খুঁড়ে যে প্রাকৃতিক সম্পদ আহরণ করে তাকে খনিজ সম্পদ বলে। তাহলে তুমি যেহেতু পরীক্ষা দিবে এবং জ্ঞানমূলক প্রশ্ন আসবে, তাহলে পরীক্ষা আসতে পারে খনিজ সম্পদ কি বা খনিজ সম্পদ কাকে বলে। তো এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। খনিজ সম্পদের একটা সুন্দর ডেফিনেশন তুমি মুখস্থ করে রাখবে। মূলত ভূ অভ্যন্তরস্থ এ সম্পদ আহরণ পূর্বক পরিশোধন করে, দেখছো এই কথাটা বারবার আসছে, পরিশোধন করে মানুষটা ব্যবহার উপযোগী করে তোলে। কতগুলো মৌলিক উপাদান প্রাকৃতিক উপায়ে মিলিত হয়ে যে যৌগ গঠন করে তাই খনিজ। তাহলে খনিজ কি? খনিজ আছে কতগুলো মৌলিক উপাদান
প্রাকৃতিক উপায়ে মিলিত হয়ে যে যৌগ গঠন করে। তাহলে কয়েকটা মৌলিক উপাদানের সংমিশ্রণে কি তৈরি হয়? খনিজ তৈরি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। খনিজ কিভাবে তৈরি হয় অথবা পরীক্ষা আসতে পারে। মৌলিক পদার্থ খনিজ পদার্থের ডিফারেন্স কি? কতগুলো মৌলিক পদার্থের সংমিশ্রণে কি তৈরি হয়? খনিজ পদার্থ তৈরি হয়। শিলা হলো এক বা একাধিক খনিজের মিশ্রণ। আবার এখানে কি? শিলা হলো এক বা একাধিক খনিজের মিশ্রণ। তাহলে এখানে আমরা খুব সুন্দর একটা জিনিস লিখলাম। মৌলিক পদার্থ থাকবে অনেকগুলো। ধরো এখানে অনেকগুলো মৌলিক থাকবে। এই অনেকগুলো মৌলিক পদার্থ মিলে তুমি কি পাচ্ছ? খনিজ পদার্থ পাচ্ছ। আর এখানে আবার আরেকটা লিখছে, শিলা হলো এক বা একাধিক খনিজের মিশ্রণ। আবার এই এক বা একাধিক খনিজ মিলে কি হবে? শিলা হবে। তাহলে এই টার্মটা ভালো করে বুঝবা, তাহলে পরীক্ষায় উত্তর আসলে করতে পারবা যে মৌলিক পদার্থ কি, খনিজ পদার্থ কি, শিলা কি। মৌলিক পদার্থ কি? যখন ওই পদার্থের ভিতরে ওই অংশ ছাড়া অন্য কোনো অংশ থাকে না, তখন সেটা হচ্ছে মৌলিক পদার্থ। আর এই ধরনের মৌলিক পদার্থ অনেকগুলো যখন মিলে কোনো পদার্থ যুক্ত হয়, তখন তাকে আমরা খনিজ পদার্থ বলি। আর অনেকগুলো খনিজ পদার্থ মিলে যা যুক্ত হয় তাকে আমরা শিলা বলি। এই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে। তাই খনিজ সম্পদ হিসেবে আহরিত বস্তু শিলার ক্ষয়ীভূত পদার্থও হতে পারে। তাই খনিজ সম্পদ হিসেবে আহরিত বস্তু শিলার ক্ষয়ীভূত পদার্থ হতে পারে। এই জিনিসগুলো আমরা পড়লাম যেহেতু একটার সাথে একটা রিলেটেড, যেমন সোনা, রূপা, তামা, কয়লা, লৌহ, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, এগুলো। তাহলে এই টার্ম তিনটা তোমাকে মুখস্থ রাখতে হবে, যে মৌলিক পদার্থ কি, খনিজ পদার্থ কি, শিলা কি। ওকে, তারপরে আসো শক্তি সম্পদ। একটু আগে আমরা দেখেছি যে খনিজ সম্পদ এবং শক্তি সম্পদ দুইটার একটু ডিফারেন্স আছে। মাটির নিচ থেকে অর্থাৎ যে খনিজ পদার্থ পাই, এই খনিজ পদার্থের ভিতরে যে সম্পদগুলো আমাদের শক্তি উৎপাদনে সহায়ক, সেগুলোকে আমরা শক্তি সম্পদ বলি। এটি এক প্রকার প্রাকৃতিক সম্পদ, কারণ প্রকৃতিতে আমরা পাই। যে সমস্ত প্রাকৃতিক সম্পদ তাপ তথা শক্তি উৎপাদনের কাজে ব্যবহৃত হয় তাকে শক্তি সম্পদ বলে। তাহলে মনে রাখবে, যে সমস্ত প্রাকৃতিক সম্পদ তাপ তথা শক্তি উৎপাদনের কাজে ব্যবহৃত হয় তাকে শক্তি সম্পদ বলে। শক্তি সম্পদ বেশিরভাগ ক্ষেত্রে খনিজ সম্পদ হয়ে থাকে। তাহলে শক্তি সম্পদ বেশিরভাগ ক্ষেত্রে কি সম্পদ হয়? খনিজ সম্পদ হয়ে থাকে। তাহলে মনে রাখবা, শক্তি সম্পদ যতগুলো আছে সবগুলো আমরা কোথা থেকে পাই? খনিজ থেকে পাই, অর্থাৎ খনিজ সম্পদ হিসেবে থাকে। তবে খনির বাইরেও শক্তি সম্পদ, মানে খনির বাইরেও কয়েকটা পাওয়া যায়। যেমন সূর্যের আলো তো পাওয়া যায়, না, সৌরশক্তি হিসেবে। যেমন সূর্যের, এমন আমাদের আর যদি বলি, তো খনিজ বাইরেও আরো কিছু শক্তি সম্পদ, সেগুলো কি কি? একটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস, কয়লা, খনিজ তেল প্রভৃতি খনিজ শক্তি সম্পদ। আবার পানি বিদ্যুৎ, সৌর বিদ্যুৎ, বার্জ মাউন্টেড বিদ্যুৎ খনি বহির্ভূত শক্তি সম্পদ। তাহলে আমরা এখানে দুইটা জিনিস দেখলাম। একটা হচ্ছে খনিজ প্রাকৃতিক সম্পদ, যেগুলো সাধারণত প্রকৃতি থেকে পাওয়া যায়, অর্থাৎ খনিজ সম্পদ এই জায়গা থেকে আমরা শক্তি সম্পদ পাই। আবার কিছু শক্তি সম্পদ আছে খনিজ বহির্ভূত, খনিজ বহির্ভূত। কিছু জিনিস আমরা খনিজ থেকে পাই, আর কিছু খনিজ বহির্ভূত পাই। যেমন পানি বিদ্যুৎ, সৌর বিদ্যুৎ। এখান থেকে যে পানি বিদ্যুৎ, আমরা বিদ্যুৎ উৎপাদন করি অনেক সময়, যে যেমন কর্ণফুলী, কাপ্তাই হ্রদ থেকে, এখান থেকে বিদ্যুৎ উৎপাদন করি, এটা তো খনি না। তাহলে আমরা বলতে পারি শক্তি সম্পদ আমরা দুইটা জায়গা থেকে পেতে পারি। একটা হচ্ছে মাটির নিচ থেকে পেতে পারি, এবং এই মাটির নিচ বাদে অন্য কোনো জায়গা থেকে পেতে পারি। তাহলে এই টার্মটা আমাদের ক্লিয়ার। তারপরে এই যে আমরা খনিজ সম্পদ, শক্তি সম্পদ পড়ছি, এই খনিজ সম্পদকে আমরা কয়েকটা ভাগে বিভক্ত করতে পারি। অর্থাৎ মাটির নিচের থেকে এই প্রাকৃতিক সম্পদগুলোকে আমরা কয়েকটা ভাগে বিভক্ত করতে পারি। প্রথমে ধাতব খনিজ সম্পদ। ধাতব খনিজ সম্পদ আমরা ছোটবেলায় পড়ছি, ধাতু কি, অধাতু কি। ধাতু বলতে কি? যেটা বাজলে ঝনঝনকে শব্দ হয়। আর অধাতু কি? যেটা বাজালে ঝনঝনকে শব্দ হয় না, সেটা আছে অধাতু। তাহলে ধাতব পদার্থ কি কি আমরা মাটির নিচ থেকে পাই? লৌহ পাইতে পারি, মানে লোহা পাইতে পারি, নিকেল, ক্রোমিয়াম পাইতে পারি, তামা, টিন, সীসা পেতে পারি, স্বর্ণ, রৌপ্য, হীরা পেতে পারি। এগুলো কোথা থেকে? মাটির নিচ থেকে পেতে পারি। আর এই পদার্থগুলোকে কি বলা হয়? ধাতব খনিজ সম্পদ বলা হয়। তারপর বলছে অধাতব খনিজ সম্পদ, যেগুলো অধাতু, মানে এগুলো ধাতু না, যেগুলো বাজালে ঝনঝনকে শব্দ হয় না। যেমন সালফার, পটাশ, গ্রাফাইট, অভ্রস, জিপসাম। এগুলো পড়তে হবে কিন্তু, যে পরীক্ষা আসতে পারে নিচের কোনটা ধাতব, নিচের কোনটা অধাতব। এবং আমরা আরো পড়েছি যে মাটির নিচ থেকে আমরা কিছু শক্তি সম্পদ পাই, যেগুলো আমাদের তাপ ও শক্তি উৎপাদনের সহায়ক। কি কি? কয়লা, প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল এবং আণবিক খনিজ। তো এইগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং মনে রাখবা, এগুলো তাদের আকার, গঠন, উপাদান, এই টার্মের উপর ভিত্তি করে আমরা ভাগ করেছি। এই যে প্রভৃতির উপর ভিত্তি করে খনিজ সম্পদকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি। কি কি? এটা ধাতব খনিজ সম্পদ, অধাতব খনিজ সম্পদ, এবং একটা হচ্ছে শক্তি সম্পদ। এখন আমরা এই যে টার্মগুলো পড়লাম,
এই কনসেপ্ট গুলো এখন আমরা দেখব পৃথিবীর কোথায় এই সম্পদগুলো বেশি পাওয়া যায়। যেহেতু আমরা ভূগোল পড়ছি, ভূগোল মানে পৃথিবীর বর্ণনা, তাহলে আমরা ভূগোলের এবং এটা যেটা আমরা পড়ছি ভূগোল দ্বিতীয় পত্র, এটা হচ্ছে মানব একটা মানুষের কাজকর্ম নিয়ে। তাহলে এই ভূগোলে মানুষ কোথায় এগুলো পায় বা কোন দেশে এগুলো বেশি, এইসব নিয়ে আলোচনা করবে। তো আমরা এখন দেখবো এই পদার্থগুলো কোন কোন জায়গায় বেশি পাওয়া যায়। তো মানব ভূগোলের আলোচনা বিষয় যেহেতু এটা, তো খনিজ বলছে বিশ্বের প্রধান খনিজ ও শক্তি সম্পদ। পৃথিবীর অনেক দেশ খনিজ ও শক্তি সম্পদে যথেষ্ট সমৃদ্ধ। আমরা জানি যে দেশ প্রাকৃতিক সম্পদে সম্পূর্ণ সে দেশ তত উন্নত। অর্থাৎ দেখবা যে দেশ প্রকৃতিতে প্রাপ্ত সম্পদে বেশি সহায়ক সমৃদ্ধ সে দেশ তত বেশি উন্নত। তো পৃথিবীর অনেক দেশ খনিজ শক্তি সম্পদে যথেষ্ট সমৃদ্ধ। পৃথিবীতে বিভিন্ন ধরনের খনিজ শক্তি সম্পদ পাওয়া যায়, মানে এক এক দেশে এক এক রকম শক্তি সম্পদ পাওয়া যায়, খনিজ সম্পদ পাওয়া যায়। তবে সব খনিজ সম্পদ আমাদের সমান কাজে লাগে না। আবার সব খনিজ সম্পদের আর্থিক মূল্য একরকম, সত্য কথা। সোনার একরকম দাম, রূপার একরকম দাম, আবার হীরার একরকম দাম, আবার প্রাকৃতিক গ্যাসের একরকম দাম, কয়লার একরকম দাম, আবার এক একটার কাজ এক এক রকমের। তো আমরা বলতে পারি কোন খনিজ এক কাজে লাগে, আবার কোন খনিজ আরেক কাজে লাগে, আবার একটার দাম এমন আরেকটার দাম অমন। অর্থনৈতিক মূল্য এবং ব্যবহারগত গুরুত্বের উপর নির্ভর করে পৃথিবীর কতিপয় প্রধান খনিজ শক্তি সম্পদ রয়েছে। তো খনিজ সম্পদ আমরা একটু আগেই দেখিয়ে এসেছি যে লৌহ আকরিক, গ্রাফাইট, স্বর্ণ, রৌপ্য, অভ্র, ম্যাঙ্গানিজ, হীরক, পান্না, তামা, নিকেল, কোবাল্ট ইত্যাদি। আর শক্তি সম্পদের কথা যদি বলি, এগুলো আমাদের শক্তি ও তাপ উৎপাদনের সহায়ক। কেন এগুলো বলছে? এগুলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখন ফোর্থ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যুগে রয়েছে, বিশ্বব্যাপী শিল্পায়ন ঘটছে এবং যে দেশ বেশি শিল্পায়নে উন্নত সে দেশ বেশি উন্নত। আর শিল্পায়ন করতে হলে তোমার শক্তি সম্পদ লাগবে, কলকারখানা চালাইতে হবে, আর কলকারখানা চালাইতে হলে শক্তি সম্পদ যেহেতু লাগবে, সেই কারণে বারবার এই যে শক্তি সম্পদের কথা বলছি। তাহলে খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা, ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, এই যে এই জিনিসগুলো আমাদের লাগবে। এখানে কিছু জেনে রাখতে হবে, পৃথিবীর প্রাচীনতম খনিজ জারকন। পৃথিবীর প্রাচীনতম খনিজের নাম কি? জারকন। এটা পরীক্ষায় আসবে কিন্তু। পৃথিবীর প্রাচীনতম খনিজের নাম কি? জারকন। যার বয়স 424 কোটি বছর। চিন্তা করো, 424 কোটি বছর। ভারতের ওডিশায় এটি আবিষ্কৃত হয়েছিল। তাহলে এই জিনিসটা মনে রাখতে, পৃথিবীর প্রাচীনতম খনিজের নাম কি? জারকন। এটি 424 কোটি বছর পূর্বে আবিষ্কৃত হয়েছিল, যার বয়স এটা এখন পর্যন্ত। তো এখন আমরা প্রথমে দেখব আকরিক লোহা। এটা আরো সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে দেশ লোহাতে বেশি স্বয়ংসম্পূর্ণ, যে দেশে অনেক বেশি লোহা আছে, সে দেশ গঠনগতভাবে অনেক মজবুত, কারণ লোহা অনেক কাজে আমাদের লাগে। ব্যবহারের দিক থেকে আকরিক লোহা বিশ্বের সর্বাধিক গুরুত্বপূর্ণ খনিজ। আকরিক লোহা বলতে বোঝায় খনিজ থেকে পাওয়া লোহাটা ডিরেক্ট। লোহার আকরিক লোহা এবং আকরিক লোহার ডিফারেন্সটা হচ্ছে তুমি খনি থেকে ডিরেক্ট যেটা সংগ্রহ করেছো ওটা হচ্ছে আকরিক লোহা। বলছে ব্যবহারের দিক থেকে আকরিক লৌহ বিশ্বের সর্বাধিক গুরুত্বপূর্ণ খনিজ। তাহলে আমরা দেখলাম অনেকগুলো খনিজ পদার্থ তো আমরা পেয়েছি, তাহলে এদের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? ব্যবহারের দিক থেকে আকরিক লৌহ বিশ্বের সর্বাধিক গুরুত্বপূর্ণ খনিজ। আকরিক লৌহ বর্তমান আধুনিক যন্ত্র সভ্যতার ভিত্তি স্বরূপ। অর্থাৎ পৃথিবীর এই যে আধুনিক যে যন্ত্র সভ্যতা আমরা রয়েছি, সবকিছু কি দিয়ে তৈরি করতে হবে? লোহা দিয়ে তৈরি করতে হবে। তাহলে লোহা যদি না থাকে আমরা এত বড় বড় বিল্ডিং, এত বড় বড় অবকাঠামো তৈরি করতে পারতাম? পারতাম না। বলছে ঘরের কাজে ব্যবহারের জন্য সামান্য আলপিন থেকে শুরু করে বৃহদায়তনের জাহাজ নির্মাণ শিল্পে এটি অত্যাবশ্যক, মানে খুবই গুরুত্বপূর্ণ। লোহের এই সার্বজনীন ব্যবহারের জন্য আধুনিক যুগকে লৌহ বা ইস্পাতের যুগ বলা হয়ে থাকে। পরীক্ষায় এখানে খ নম্বর প্রশ্ন আসতেই পারে যে বর্তমান আধুনিক যুগকে লৌহ বা ইস্পাতের যুগ কেন বলা হয়ে থাকে। এটা খ নম্বরের প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে এটা পড়বা এই স্লাইডের এটা। এখন আমরা দেখবো বিশ্বের প্রধান প্রধান আকরিক লৌহ উৎপাদনকারী দেশসমূহ, অর্থাৎ কোন কোন দেশে এই আকরিক লৌহ ভালোভাবে উৎপাদন হয়, অনেক বেশি উৎপাদন হয়। ওকে, তো প্রথমে আমরা দেখবো অস্ট্রেলিয়ার কথা। আকরিক লৌহ উৎপাদনে অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম। চিন্তা করো, আমাদের প্রশ্ন আসতে পারে আকরিক লৌহ উৎপাদনে বিশ্বের সর্বাধিক বেশি উৎপাদন করে কোন দেশ? তাহলে আমাদের উত্তর হবে কোনটা? অস্ট্রেলিয়া। আকরিক লৌহ উৎপাদনে অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম। 2018 সালে এদেশের মোট উৎপাদন ছিল প্রায় 900 মিলিয়ন টন। দক্ষিণ অস্ট্রেলিয়া ও নিউ সাউথ ওয়েলসের আয়রন ম্যানার কনসেল দেশটির প্রধান লৌহ খনিগুলো অবস্থিত। তুমি এই যেহেতু আকরিক লৌহ উৎপাদনে অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম, তাহলে তোমার একটু কষ্ট করে এই দক্ষিণ অস্ট্রেলিয়া ও নিউ সাউথ ওয়েলসের আয়রন মোনার্ক অঞ্চল এইটা একটু মুখস্থ রাখতে হবে। কত মেট্রিক টন এটা দরকার নেই, জাস্ট অস্ট্রেলিয়ার কোন অঞ্চল এটা প্রসিদ্ধ এটা মনে রাখলেই তোমার হবে। দ্বিতীয়টা আসো ব্রাজিল। আমরা ক্লাসে পড়েছিলাম ব্রাজিল আখ উৎপাদনে কি ছিল? প্রথম ছিল। আকরিক লৌহ উৎপাদনে ব্রাজিল কি বিশ্বের দ্বিতীয়। দেশের উত্তর পূর্বাঞ্চলের খনিগুলো থেকে ব্রাজিল প্রচুর পরিমাণে আকরিক লৌহ উত্তোলন করে।
2018 সালে দেশটির উৎপাদনের পরিমাণ ছিল এত। তোমরা চাইলে এখানে রিসেন্ট যে ডাটা এগুলোও ইউজ করতে পারো, তবে এই ডাটাগুলো পাওয়াটা একটু কষ্টকর। ওকে, তারপর একটু দেখো যে একটু ওয়েবসাইটে ঘাটাঘাটি করে। তারপর দেখো চীন। চীন বিশ্বের ৩য় আকরিক লৌহ উৎপাদনকারী দেশ। এটা একটু ভালো করে পড়বা, অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয় এখান থেকে। আর 2018 সালে চীনে প্রায় 335 মিলিয়ন টন লৌহ উৎপাদিত হয়। দেশটির মাঞ্চুরিয়ার মুকুদেন, সান্টুং উপদ্বীপ, ইয়াংসিকিয়াং নদীর নিম্নাংশ, হুনান, হুপাই, সান্টাং, সানবি প্রভৃতি অঞ্চলে আকরিক লৌহ উৎপাদন প্রসিদ্ধ। এই যে ইয়াংসিকিয়াং, আমরা যখন ধান, গম এই উৎপাদনগুলো পড়েছিলাম, তো ইয়াংসিকিয়াং এর কথা কিন্তু ছিল। সাধারণত নদী কেন্দ্রিক সভ্যতার পাশাপাশি যেমন বসতি গড়ে ওঠে, সেখানে আরো কি গড়ে ওঠে, ব্যবসা বাণিজ্যের কেন্দ্র, এবং সেই আশেপাশটায় অনেক উর্বর শক্তিও থাকে, ফলে সেখানে খনিজ সম্পদও পাওয়া যাইতে পারে। তারপরে দেখো ভারতের কথা বলছে, আকরিক লৌহ উৎপাদনে ভারতের স্থান বর্তমান বিশ্বের চতুর্থ। 2018 সালে ভারতে প্রায় 205 মিলিয়ন টন আকরিক লৌহ উৎপাদিত হয়। এদেশের লৌহ খনিজগুলো উড়িষ্যা, বিহার, কর্ণাটক, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশে অবস্থিত। তো তারপরে যদি আমরা রাশিয়ার কথা চিন্তা করি, রাশিয়া বিশ্বের ৫ম লৌহ উৎপাদনকারী দেশ। 2018 সালে এদেশে প্রায় 96 মিলিয়ন টন আকরিক লৌহ উৎপাদিত হয়। এদেশে এর ইউরাল পার্বত্য অঞ্চলের ম্যাগনিটোগস্ক, মুরামানস্ক, উরলের উরস্ক, মস্কোর দক্ষিণে কুরস্ক, এই যে মস্কো তাদের রাজধানী, হ্যাঁ, টুলা ও মরকস্ক, লেনিনগ্রাড, বৈকালরাত প্রভৃতি অঞ্চলে প্রচুর আকরিক লৌহ উৎপাদিত হয়। তারপর যদি আমরা দক্ষিণ আফ্রিকাতে আসি, বর্তমান দক্ষিণ আফ্রিকা আকরিক লৌহ উৎপাদনের ষষ্ঠ। 2018 সালে এখানে 74 মিলিয়ন লৌহ উৎপাদিত হয়। দেশটির কুম্বা, বিশপ, ম্যাপস প্রভৃতি অঞ্চলে লোহার খনি রয়েছে। তোমরা জাস্ট প্রথম থেকে 5টা, অর্থাৎ প্রথম থেকে 5টি দেশের ডাটাটা মুখস্থ করবা, যে প্রথম 5টা কে, প্রথম কে, দ্বিতীয় কে, তৃতীয় কে, চতুর্থ কে, পঞ্চম কে। অর্থাৎ তোমার পরীক্ষায় যদি আসে যে লৌহ উৎপাদনে বিশ্বের দেশগুলো কেমন, তাহলে তুমি ডিরেক্টলি বলতে পারবা, কারণ ওই দেশগুলোর কোথায় কোথায় এটা একটা করে অঞ্চল মনে রাখতে এমনি স্বাভাবিক, আর প্রথম 5টা রাখলে এটা পসিবল। তারপরে আমরা যদি ইউক্রেনের দিকে যাই, কারণ রাশিয়া এবং ইউক্রেনের কি যুদ্ধ এখনো চলছে। আকরিক লৌহ উৎপাদনে ইউক্রেন বিশ্বের 7ম, আর রাশিয়া কত, 5ম, কাছাকাছি, 5ম 7ম, হ্যাঁ কাছাকাছি। 2018 সালে এদেশে আকরিক লৌহ উৎপাদনের পরিমাণ ছিল প্রায় 60 মিলিয়ন টন। দেশটির মধ্যভাগের নিকোপল, দক্ষিণের জাপ্রিজিয়া এবং পূর্বভাগের মেরিওপল অঞ্চলে আকরিক লৌহ খনিগুলো অবস্থিত। হচ্ছে কানাডা। আকরিক লৌহ উৎপাদনে কানাডা বর্তমান বিশ্বে কত, 8ম। 2018 সালে এদেশে প্রায় 52 মিলিয়ন টন আকরিক লৌহ উৎপাদিত হয়। কানাডার মন্ট্রিল, কুইবেক, ল্যাব্রাডর প্রভৃতি অঞ্চলে দেশটির প্রধান আকরিক খনিগুলো অবস্থিত। তো তোমাদের কি বলেছি, প্রথম 5টা দেশ ভালোভাবে মুখস্থ রাখবা, প্রথমকে, দ্বিতীয়কে, তৃতীয়, চতুর্থ, পঞ্চমকে, আর প্রত্যেকটা দেশের প্রায় একটা করে অঞ্চল মুখস্থ রাখার চেষ্টা করবা। তাহলে যদি পরীক্ষায় চলে আসে যে দেশে আকরিক লৌহ উৎপাদনে কোন কোন দেশগুলো প্রসিদ্ধ, তুমি লিখতে পারবে। যুক্তরাষ্ট্রের কথা দেখো, যুক্তরাষ্ট্র বর্তমান বিশ্বের 9ম। 2018 সালে এখানে 50 মিলিয়ন টন লৌহ উৎপাদিত হয়। দেশের প্রধান লৌহ খনিগুলো বৃহৎ হ্রদ অঞ্চল, আলবামা রাজ্য, উত্তর পূর্ব পশ্চিমাঞ্চলে অবস্থিত। তারপর আমি যদি সুইডেনের কথা বলি, সুইডেন বিশ্বের 10ম আকরিক লৌহ উৎপাদনকারী দেশ। 2018 সালে এখানে 36 মিলিয়ন টন আকরিক লৌহ উৎপাদিত হয়। দেশটির নরভিক, কিরোনা, লোলিয়া প্রভৃতি অঞ্চলে আকরিক লৌহ পাওয়া যায়। আর অন্যান্য দেশগুলোর কথা চিন্তা করি, এই 10টা বাদেও উপরিউক্ত দেশগুলো ছাড়াও তুরস্ক, মালয়েশিয়া, কোরিয়া, ভেনেজুয়েলা, মেক্সিকো, ফ্রান্স, যুক্তরাজ্য, জাপান, স্পেন, বেলজিয়াম, ইতালি, নরওয়ে, গ্রিস, অস্ট্রিয়া, ফিলিপাইন, লাইবেরিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, মরক্কো প্রভৃতি দেশে আকরিক লৌহ উৎপাদন করে থাকে। এখন প্রশ্ন হতে পারে, এতগুলো পড়লাম, বাংলাদেশ নেই কেন? বাংলাদেশ কিন্তু খনিজ সম্পদে সমৃদ্ধ দেশ না, তবে এখানে প্রাকৃতিক গ্যাস অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। ওকে, আকরিক লৌহের আন্তর্জাতিক বাণিজ্যটা কি, এটা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত আমরা যখন বাণিজ্য করি, বাণিজ্য করলে শুধুমাত্র ওই দ্রব্যটা আমদানি বা রপ্তানি করি না, এই বাণিজ্যের সাথে একটা বন্ধুত্ব রিলেটেড। তো যখন একটা দেশ আরেকটা দেশে বাণিজ্য করে, তখন তাদের ভিতরে একসাথে যখন পণ্যটা আমদানি রপ্তানি করে এবং বন্ধুত্ব সৃষ্টি হয়, তো একে অপরের পাশে থাকে দেশগুলো। তো চলো দেখি, আকরিক লৌহের আন্তর্জাতিক বাণিজ্য খুবই ব্যাপক ও বিস্তৃত, যেহেতু চাহিদা বেশি। মনে করো যে দেশের খনিজ সম্পদ সম্পূর্ণ না, অর্থাৎ বাংলাদেশে যেহেতু খনিজ সম্পদ আকরিক লৌহটা নাই, তাহলে বাংলাদেশ অবশ্যই চাবে কি এটা আমদানি করতে। সেই কারণে এই আকরিক লৌহের আন্তর্জাতিক বাণিজ্য খুবই ব্যাপক ও বিস্তৃত। যে সকল দেশ আকরিক লোহা রপ্তানি করে এবং পৃথিবীর লৌহ ইস্পাত শিল্পে উন্নত, সে দেশগুলোর মধ্যে, অর্থাৎ যে দেশগুলো আকরিক লৌহ উৎপাদন করে অনেক বেশি, তারা অবশ্যই কি করে, রপ্তানি করবে। এবং সেই দেশগুলো দেখবা শিল্প কারখানা বেশি, অর্থাৎ যে 10টা দেশের কথা আমরা বলেছি, এই 10টা দেশের শিল্প কারখানা কিন্তু অনেক বেশি। তো এই দেশগুলোর মধ্যে কে কি আছে দেখো, ভারত আছে, যুক্তরাষ্ট্র আছে, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান, ব্রাজিল, জার্মানি, দক্ষিণ আফ্রিকা ও বেলজিয়াম প্রধান। আর যে সকল দেশ আকরিক লোহা আমদানি করে এবং লোহা শিল্পে উন্নত, সেই দেশগুলোর মধ্যে রয়েছে ফ্রান্স, সুইডেন, স্পেন, লুক্সেমবার্গ, লাইবেরিয়া, আলজেরিয়া, মালয়েশিয়া প্রভৃতি। মানে যে সকল দেশ আকরিক লোহা আমদানি করে এবং লোহা ইস্পাত শিল্পে অনুন্নত, মানে এই সমস্ত দেশে কেন আমদানি করছে, কারণ এই সমস্ত দেশে ওই আকরিক লোহাটা খনিজ থেকে ভালোভাবে উত্তোলন হয় না, সেই কারণে।
এখন এর একটা অর্থনৈতিক গুরুত্ব আছে। বর্তমান যান্ত্রিক সভ্যতার ভিত্তি হলো আকরিক লোহা। অর্থাৎ আমরা যে এখন যে অবস্থায় রয়েছি, যে অবকাঠামোতে রয়েছি, এই অবকাঠামোতে দাঁড় করাইতে হয়। তার মানে অবশ্যই কি লোহা দরকার? তাহলে বর্তমান যান্ত্রিক সভ্যতার ভিত্তি হলো আকরিক লৌহ। কোন দেশের কৃষি, শিল্প, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য তথা অর্থনৈতিক উন্নতি আকরিক লৌহের উপর নির্ভরশীল। এই কারণে আকরিক লৌহ উৎপাদনে প্রসিদ্ধ দেশগুলো অর্থনৈতিক দিক দিয়ে যথেষ্ট উন্নত। তাহলে আমরা ভালো একটা জিনিস পেলাম। তাহলে কোন দেশগুলো অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট উন্নত? যে দেশে এই আকরিক লৌহটা পাওয়া যায়। একটু আগে যেমন যুক্তরাষ্ট্রের কথা চিন্তা করে, যেমন পুরো বিশ্বটাকে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করছে এখন, এবং তারা দেখলাম যে যুক্তরাষ্ট্র কি অনেক ভালো আকরিক লৌহ উৎপাদন করে। আকরিক লৌহের গুরুত্বপূর্ণ ব্যবহারগুলো কোথায়, কোথায় এখন দেখব আকরিক লৌহটা কোথায়, কোথায় ব্যবহার করি। বলছে লৌহ ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল হলো আকরিক লোহা। তাহলে তুমি যদি কোনো লোহা শিল্প বা ইস্পাত শিল্প দাঁড় করাও, কোনো একটা প্রতিষ্ঠান দাঁড় করাও, তাহলে লোহা ইস্পাত শিল্পের জন্য তোমার যে কাঁচামাল হবে, কি হবে? আকরিক লোহা হবে। কারণ খনি থেকে আকরিক লোহা পাও, আকরিক লোহাটা তারপরে তুমি কি করো? যে লৌহ ইস্পাত শিল্পে ব্যবহার করো। এটা তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে এর অর্থনৈতিক গুরুত্ব কি, কি কোথায়, কোথায় ব্যবহার করি। বলছে মানুষের প্রত্যেক জীবনযাত্রা নির্বাহের ক্ষেত্রে প্রয়োজনীয় দা, কাস্তে, কোদাল, খুন্তি, কুড়াল ইত্যাদি আমরা ব্যবহার করি। তাহলে আমাদের দৈনন্দিন জীবনে তো আমরা অনেক কিছু কাটাকাটি করার জন্য, মাটি এর জন্য কাস্তে, কোদাল এগুলো ব্যবহার করি। তারপর হচ্ছে কৃষি ক্ষেত্রে লাঙলের ফলা হতে শুরু করে নানা প্রকার কৃষি যন্ত্রপাতি, ট্রাক্টর, রিপার, হারভেস্টার, ঝাড়া ও মাড়াই কল ইত্যাদি নির্মাণে লৌহ ব্যবহৃত হয়। এটা একদম মনে রাখতে হবে। লোহা ভালোভাবে আবিষ্কার হওয়ার পর থেকেই এই পৃথিবীর একটা সভ্যতার একটা নতুন দিগন্ত সূচিত হয়েছে। ৪ নাম্বার বলছে পরিবহন ও যোগাযোগ ক্ষেত্রে আকরিক লৌহের প্রয়োজন হয়। যেমন রেলগাড়ির ইঞ্জিন, জাহাজ, মোটর গাড়ি, বিমান, সাইকেল ইত্যাদি নির্মাণ অধিক পরিমাণে লৌহের প্রয়োজন হয়। এছাড়া রেলপথ, সেতু ইত্যাদি নির্মাণে লৌহ ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা যে যানবাহনগুলো দেখি, তুমি দেখলেই বুঝতে পারবা যে যানবাহনে ম্যান্ডেটরি কি লাগবে? আকরিক লোহা থেকে লোহা লাগবে। তাহলে আকরিক লোহার গুরুত্ব কতটা বেশি? তাহলে খনি থেকে আকরিক লোহা পাই, আকরিক লোহাটা পরে লৌহ ইস্পাত শিল্পে যে লোহাটা একটা ভালো পরিপূর্ণ রূপ গঠন হয়, ওই রূপ গঠনের পরে বিভিন্ন সেক্টরে আমরা ওটাকে ব্যবহার করি। বলছে লোহ দ্বারা তৈজসপত্র, লোহা দিয়ে অনেক তৈজসপত্র আমরা ব্যবহার করি, বাসনপত্র ব্যবহার করি, ঘরের দরজা ব্যবহার করি, জানালা ব্যবহার করি এবং ইত্যাদি নির্মাণ করা হয়। তাহলে আমরা এই ৫ টা পয়েন্ট দেখলাম যে আকরিক লৌহ কোথায়, কোথায় ব্যবহার করা হয়। তাহলে এই জিনিসটা একটু মুখস্থ করে রাখবা, তাহলে তোমার জন্য সুবিধা হবে। তো এরপরে আমরা যাবো গ্রাফাইটে। বর্তমান যুগে গ্রাফাইট খুব একটা সুন্দর জিনিস। গ্রাফাইট আমরা পেন্সিল ব্যবহার করি, পেন্সিলে গ্রাফাইট আছে, হ্যাঁ? তো গ্রাফাইটের উৎপাদন ও বন্টনটা কি? গ্রাফাইট ধূসর বর্ণের অধাতব খনিজ পদার্থ। এবং পরীক্ষায় প্রায় আসে গ্রাফাইট কেমন? ধূসর বর্ণের এবং এটা অধাতব খনিজ পদার্থ। কারণ গ্রাফাইট বাজালে ঝনঝন করে শব্দ হয় না। এটি বহুল প্রচলিত খনিজ নয়। এটা বহুল প্রচলিত খনিজ না, মানে বহুল প্রচলিত না। এটি কয়লার একটি রূপভেদ। এটি কি? কয়লার একটি রূপভেদ। কখনো, কখনো কয়লার স্তরের মধ্যেও কি পাওয়া যায়? গ্রাফাইট পাওয়া যায়। লক্ষ, লক্ষ বছর ধরে অভ্যন্তরীণ তাপ ও চাপে কয়লা গ্রাফাইটে পরিণত হয়েছে। তাহলে কয়লা ছিল, কয়লা থেকে কিসে হয়েছে? গ্রাফাইটে পরিণত হয়েছে। পরবর্তীতে গ্রাফাইট পুনরায় উচ্চ তাপ ও উচ্চ চাপে বহুমূল্যবান রত্ন, নীলা ও সর্বশেষ হীরকে পরিণত হয়। তাহলে ছিল কয়লা, হয়ে গেল এখন কি? গ্রাফাইট। তারপরে এখন কিসে গেল? আবার হীরকে পরিণত হয়ে গেল। চিন্তা করো। বলে না মানুষ পুড়ে পুড়ে বেশি খাঁটি হয়, ঠিক সিমিলার কয়লা উচ্চ চাপে গ্রাফাইটে চলে আসলো, আবার উচ্চ চাপে কি হীরকে চলে গেল। তার মানে তোমার ভিতরে যে ক্যাপাসিটি আছে, এই ক্যাপাবিলিটি তুমি যদি উচ্চ চাপ প্রেসার দাও, তাহলে তুমি কি অনেক ভালো স্টুডেন্ট হয়ে যাবে। পরবর্তীতে গ্রাফাইট পুনঃ উচ্চ চাপ চাপে বহুমূল্যের রত্ন, নীলা ও সর্বশেষ হীরকে পরিণত হয়। আধুনিক যুগের ল্যাবরেটরিতেও গ্রাফাইট প্রস্তুত করা হয়। যুক্তরাষ্ট্র এ ব্যাপারে অগ্রগণ্য। তার মানে আধুনিক যুগের ল্যাবরেটরিতে গ্রাফাইট তৈরি করে কৃত্রিম ভাবে। প্রকৃতিতে গ্রাফাইট মূলত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দানাদার গ্রাফাইট, আর একটা হচ্ছে অ্যাফিনিটি গ্রাফাইট। দানাদার গ্রাফাইট কোথায়, কোথায় পাওয়া যায়? চীন, ইউক্রেন, শ্রীলঙ্কা, মাদাগাস্কার, ব্রাজিল, তুরস্ক অন্য দেশে পাওয়া যায়। আর অ্যাফিনিটি গ্রাফাইট কি? যেহেতু গ্রাফাইট চীন, ভারত, মেক্সিকো, অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। তুমি জাস্ট এতটুকু পড়লেই হয়ে যাবে যে গ্রাফাইট কি এবং গ্রাফাইটের সৃষ্টির ইতিহাসটা কি, এইগুলো তোমাকে জানলে হবে। আর গ্রাফাইট কত প্রকার। আর গ্রাফাইটের ব্যবহারটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্রাফাইট কোথায়, কোথায় আমরা ব্যবহার করি? এক নম্বর হচ্ছে তড়িৎ চুল্লির উত্তাপক উপাদান এবং তড়িৎদ্বার প্রস্তুতিতে গ্রাফাইট ব্যবহার করে। অর্থাৎ তড়িৎ চুল্লির উত্তাপক মানে হিটার এবং তড়িৎদ্বার ডায়োড প্রস্তুতিতে গ্রাফাইট ব্যবহার করা হয়। তেল কিংবা পানির সঙ্গে মিশিয়ে গ্রাফাইট চূর্ণকে পিচ্ছিলকারক পদার্থ হিসেবে ব্যবহার করে। তাহলে কি বলছে? তেল কিংবা পানির সঙ্গে মিশিয়ে গ্রাফাইট চূর্ণকে পিচ্ছিলকারক পদার্থ হিসেবে ব্যবহার করে। তাহলে গ্রাফাইট চূর্ণকে কি হিসেবে ব্যবহার করা হয়? পিচ্ছিলকারক পদার্থ হিসেবে ব্যবহার করা হয়। তাহলে কোথাও যে পিচ্ছিলকারক পদার্থ পিছলিয়ে যাবে এমন কোনো পদার্থ আমাদের প্রয়োজন হয়, তাহলে আমরা গ্রাফাইটকে কি করতে পারি? ব্যবহার করতে পারি।
বলছে উচ্চ তাপ ও সহনশীল জিনিসপত্র দিয়ে প্রস্তুত গ্রাফাইট ব্যবহার করা হয়। উচ্চ চাপ মানে উচ্চ চাপ মানে একটু আগে আমরা দেখলাম কয়লাকে উচ্চ চাপ দেওয়ার পরে কি গ্রাফাইটকে উচ্চ চাপ দেওয়ার পরে কি হিরোকে পরিণত হচ্ছে। কারণ এই পদার্থ অনেক চাপ সহ্য করতে পারে। তাহলে আমরা যদি উচ্চ চাপ সহনশীল কোনো জিনিসপত্র প্রস্তুত করতে যাই তখন সেখানে গ্রাফাইট ব্যবহার করতে হবে। বলছে তড়িৎ অপরিবাহী পদার্থের উপরে গ্রাফাইটের প্রলেপ দিয়ে পদার্থকে তড়িৎ পরিবাহী করা হয়। তার মানে যেগুলো তড়িৎ অপরিবাহী পদার্থ, সেই অপরিবাহী পদার্থকে আমরা যদি পরিবাহী পদার্থ বানাইতে চাই তাহলে তার উপরে গ্রাফাইটের প্রলেপ আমাদেরকে দিতে হবে। তাহলে কি শিখলাম? তড়িৎ অপরিবাহী পদার্থের উপরে গ্রাফাইটের প্রলেপ দিয়ে তাকে আমরা সেই পদার্থকে তড়িৎ পরিবাহী করতে পারবো। বলছে পারমাণবিক চুল্লিতে তাপ প্রশমক হিসেবে গ্রাফাইট ব্যবহার করে। তার মানে আমরা যদি কোনো পারমাণবিক চুল্লিতে তাপের প্রশমক হিসেবে কোনো কিছু ব্যবহার করতে যাই সেখানে আমরা গ্রাফাইট ব্যবহার করব। এই যে পেন্সিলের শীষ প্রস্তুতে গ্রাফাইট ব্যবহার করা, অর্থাৎ আমরা যে পেন্সিল দেখি, পেন্সিলের যে শীষ আছে এটা প্রস্তুতে কি করা হয়? গ্রাফাইট ব্যবহার করা হয়। ওষুধ শিল্পের ব্যবহার আছে গ্রাফাইটস অন্যতম একটি হোমিওপ্যাথি ওষুধ। তাহলে এই জিনিসটা পড়তে হবে, ওষুধ শিল্পে এর ব্যবহার আছে, খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে যে 7টা পয়েন্ট আছে, চুল্লির উত্তাপক, পিচ্ছিলকারক পদার্থ, উচ্চ তাপ সহনশীল, অপরিবাহী পদার্থকে পরিবাহী পদার্থ বানায়, পারমাণবিক চুল্লিতে তাপ প্রশমক হিসেবে ব্যবহার করা হয়, পেন্সিলের শীষ প্রস্তুতে কি ব্যবহার করে? গ্রাফাইট ব্যবহার করে। ওষুধ শিল্পে ব্যবহার আছে গ্রাফাইটস মধ্যে প্রধান একটি হোমিওপ্যাথি ওষুধ। তো বিশ্বের প্রধান খনিজ সম্পদের ভিতরে আমরা প্রথমেই যেটা দেখলাম সেটা কি দেখলাম? আকরিক লোহা দেখলাম। এখন যেটা দেখবো খনিজ তেল। খনিজ থেকে আমরা অনেক তেল পাই, পরবর্তীতে এটা পরিশোধিত হয় এবং বিভিন্ন ধরনের তেলে এটা নামকরণ হয়। যে তেল ভূগর্ভস্থ বিভিন্ন শিলাস্তর থেকে উত্তোলন করা হয় তাকে পেট্রোলিয়াম বা খনিজ তেল বলে। তাহলে আমরা খনিজ তেলের অপর একটা নাম শিখলাম, সেটাকে পেট্রোলিয়াম। তাহলে আমরা শিলাস্তর থেকে যা পাই, তাহলে আমরা শিখছিলাম মৌলিক পদার্থ, অনেকগুলো মৌলিক পদার্থ মিলে খনিজ পদার্থ, অনেকগুলো খনিজ পদার্থ মিলে কি হয়? শিলা। আর এই শিলা স্তর থেকে আমরা যে তেল পাই তাকে আমরা কি বলি? খনিজ তেল বলি। যে তেল ভূগর্ভস্থ বিভিন্ন শিলাস্তর থেকে উত্তোলন করা হয় তাকে পেট্রোলিয়াম বা খনিজ তেল বলে। এটা আমরা শিখলাম। অতি সূক্ষ্ম সামুদ্রিক জীবের দেহাবশেষে পাললিক শিলাস্তরের নিচে দীর্ঘদিন চাপা পড়ে ভূপৃষ্ঠের চাপ, অভ্যন্তরীণ তাপ ও রাসায়নিক প্রক্রিয়ায় পরিবর্তিত খনিজ তেল সৃষ্টি হয়। তার মানে এখানে বেসিক্যালি যে জিনিসটার কথা বলেছে জীবাশ্ম জ্বালানির কথা বলেছে। অর্থাৎ কোন জীব হঠাৎ মারা গেল বা কোনো সময় মারা গেল, এটা মাটিতে যখন পড়ে থাকলো, এইভাবে আস্তে আস্তে পড়ে থাকার ফলে অনেক বছর পরে ভূপৃষ্ঠের ভিতরে তো আমরা জানি ভূ অভ্যন্তরে অনেক চাপ সৃষ্টি হয়, তখন তার দেহটা একটা জীবাশ্ম জ্বালানির সৃষ্টি হয়, তখন সেখান থেকে তেলটা আসে। তাহলে হঠাৎ করে কিন্তু তেলটা আসে না। কি বলছে? অতি সূক্ষ্ম সামুদ্রিক জীবের দেহাবশেষ পাললিক শিলাস্তরের নিচে দীর্ঘদিন চাপা পড়ে ভূপৃষ্ঠের চাপ, অভ্যন্তরীণ তাপ ও রাসায়নিক প্রক্রিয়ায় পরিবর্তিত হয়ে খনিজ তেল সৃষ্টি হয়। এ তেল সাধারণত হলদে সবুজ থেকে কালচে বাদামি রঙের হয়ে থাকে। এটা পরীক্ষায় আসতে পারে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা। তাহলে এখানে কি দেখলাম? এ তেল সাধারণত হলদে সবুজ থেকে কালচে বাদামি রঙের হয়ে থাকে। হলদে সবুজ থেকে কালচে বাদামি রঙের হতে, পরীক্ষা কিন্তু আসবে এখান থেকে। হলদে সবুজ থেকে কি হয়ে থাকে? কালচে বাদামি রঙ হয়ে থাকে। খনিজ তেল বর্তমান বিশ্বের সর্বাধিক ব্যবহৃত শক্তি সম্পদ। তাহলে খনিজ তেল বর্তমান বিশ্বের কি সর্বাধিক ব্যবহৃত, সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। খনিজ তেল কি হয়? বিশ্বের সর্বাধিক ব্যবহৃত, কারণ এমন কোনো দেশ নেই যে দেশের তেল লাগবে না। 2 চাকার ছোট মোটরসাইকেল থেকে অতিকায় জাহাজে পর্যন্ত খনিজ তেল জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। যে দেশ তেলে অনেক বেশি সমৃদ্ধ বর্তমান সময়ে সে দেশটা কি অনেক বেশি উন্নত। এছাড়া কৃষি, শিল্প, পরিবহন, গৃহস্থালির দৈনন্দিন কাজ প্রভৃতি খনিজ তেল ছাড়া সম্পন্ন করা অনেকাংশে অসম্ভব। এক কথায় বলা যায় যে বর্তমান সভ্যতা খনিজ তেল ছাড়া একদম চলতে পারবে না। এটা আসলেই সত্য কথা। তো আমরা যেভাবে দেখছিলাম আকরিক লৌহ উৎপাদনকারী দেশগুলো কোনটা কোনটা সবচেয়ে বেশি উৎপাদন করে, আমরা দেখছিলাম আকরিক লৌহতে সবচেয়ে বেশি কারা উৎপাদন করে? অস্ট্রেলিয়া উৎপাদন করে। এখন আমরা দেখি খনিজ তেল উৎপাদনকারী বা উত্তোলনকারী দেশসমূহকে আমরা 6টি প্রধান বলয়ে ভাগ করি। বলয় বলতে বোঝানো হয়েছে সে শুধুমাত্র একটা দেশ হইতে পারে, আবার কয়েকটা এরিয়া নিয়েও হইতে পারে। যেমন আমরা দক্ষিণ এশিয়ার কথা বলতে, দক্ষিণ এশিয়ায় আমরা কয়েকটা দেশ আছে, যেমন এইভাবে কয়েকটা বলয়কে আমরা ভাগ করি। তো দেখি আমেরিকান তেল বলয়, মানে আমেরিকার তেল বলয়, এই বলয়ভুক্ত দেশগুলো বিশ্বের মোট উৎপাদিত খনিজ তেলের প্রায় 30 ভাগ উৎপাদন করে। টোটাল তেল উৎপাদন যদি 100 ভাগ করে, এর প্রায় 30 ভাগ উৎপাদন করেছে আমেরিকান বলয়। তাহলে এটা ভালো করে পড়বা, 30 ভাগ উৎপাদন করে। এই দেশগুলোর বিবরণগুলো আমরা একটা পড়বো। এই দেশগুলো কে কে? প্রথমে বলছে যুক্তরাষ্ট্র। 2018 সালে তেল উৎপাদন যুক্তরাষ্ট্রের স্থান ছিল বিশ্বের প্রথম। যুক্তরাষ্ট্রে আলাস্কা, কানসাস, ওকলামো, আরবাকাস, উত্তর টেক্সাস, মন্টানা প্রভৃতি অঞ্চলে খনিজ তেল সমৃদ্ধ। দেশটির আনুমানিক মজুদের পরিমাণ এত। এই ডাটাগুলো তোমরা চাইলে একটু ভালো করে রিসেন্ট ডাটাটা বা আপডেটেড করে নিতে পারো। তারপর হচ্ছে কানাডা। তেল উৎপাদনে কানাডা কত? বিশ্বের চতুর্থ। এদেশে আনুমানিক তেলের মজুদ পরিমাণ 167.8 বিলিয়ন ব্যারেল।
এখানকার তেল ক্ষেত্রগুলো আটলান্টিক মহাসাগর তীরবর্তী অঞ্চল, ভ্যানকুভার, এডমন্টন, নিউফাউন্ডল্যান্ড এবং আলবার্টায় অবস্থিত। ব্রাজিলের কথা যদি দেখি, 2018 সালে বিশ্বের 10ম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ ছিল ব্রাজিল। দেশটির দৈনিক উত্তোলনযোগ্য অপরিশোধিত তেলের পরিমাণ এত। তো তোমরা তোমাদের যে কথাটা বলবো, এখানে জাস্ট এতটুকু মনে রাখলে হবে যে আমেরিকান তেল বলয় দেশগুলো কে কে। যুক্তরাষ্ট্র পেলাম, কানাডা পেলাম, ব্রাজিল পেলাম, এবং এদের ভিতরে কি যুক্তরাষ্ট্র প্রথম। তারপরে আরো কি আছে? মেক্সিকো আছে, ভেনেজুয়েলা আছে, অন্যান্য দেশ আছে। এগুলো আমাদের পড়তে হবে। তো মেক্সিকো যদি থাকি, মেক্সিকো হচ্ছে বিশ্বের একাদশ। মেক্সিকো হচ্ছে টোটাল বিশ্বের 11তম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। মেক্সিকোর গোয়া না জুয়াটা, ডুইরিটারা, পেপোকেটিপো, ইউকাটন মেক্সিকো উপসাগর অঞ্চল খনিজ তেলের জন্য বিখ্যাত। তারপর এখানে বলছে মজুদের পরিমাণ কত, এটা তোমার পড়তে হবে না। মজুদের পরিমাণ কত তুমি জাস্ট পড়লে হবে কোনটা কোন এলাকার। ভেনেজুয়েলা বিশ্বের 13তম তেল উৎপাদনকারী দেশ, এবং এদেশের ম্যারাকাইবো অরিনকো নদীর অববাহিকায় প্রচুর খনিজ তেল উত্তোলিত হয়। দেশটিতে 2018 সালে দৈনিক উৎপাদনের পরিমাণ প্রায় এত মিলিয়ন ব্যারেল। অন্যান্য দেশ উপরোক্ত দেশগুলো ছাড়াও আমেরিকান তেল বলয়ে অবস্থিত কলম্বিয়া, ইকুয়েডর, আর্জেন্টিনা, পেরু প্রভৃতি দেশ খনিজ তেল উত্তোলন হয়। আমরা সাধারণত শিখেছি আমেরিকান তেল বলে। এই যে আমেরিকান কথাটা বলছে, আমেরিকান মানেই আমরা দুইটা জানি, এটা উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। তাহলে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার যে দেশগুলো আছে এটা আছে আমেরিকান বলয়। এটা জাস্ট মাথায় রাখলেই হবে। পরীক্ষায় যদি প্রশ্ন আসে এখান থেকে আসবে যে আমেরিকান বলয় নিচে কোনটি আমেরিকান বলয় অন্তর্ভুক্ত। তাহলে আমেরিকান বলয় অন্তর্ভুক্ত যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল, মেক্সিকো, ভেনেজুয়েলা। অন্যান্য দেশগুলো আমরা বলতে পারি কলম্বিয়া, ইকুয়েডর, আর্জেন্টিনা, পেরু প্রভৃতি দেশ। তাহলে আরো শিখলাম আমেরিকা মানে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা যে দেশগুলো। আরো যদি ভালো করে আমরা বলি, ক্রিকেট এই ফুটবল খেলায় যেগুলো ভালো সেগুলো তো দক্ষিণ আমেরিকার পড়ছি না। আর উত্তর আমেরিকা কি যুক্তরাষ্ট্র, কানাডা, এগুলো। হ্যাঁ, ইউরোপীয় তেল বলয় কোনটা? ইউরোপের দেশগুলো। ইউরোপের দেশগুলোর ভিতরে যদি আমরা প্রথমে আসি, তাহলে প্রথমে কি আসবে? রাশিয়ার কথা আসবে। বর্তমান রাশিয়া বিশ্বের 3য় বৃহত্তম, ইউরোপের প্রথম খনিজ তেল উৎপাদনকারী দেশ। এই যে রাশিয়া থেকে অনেক দেশ তেল কিনছে, এর জন্য যুক্তরাষ্ট্রকে স্যাংশন দিচ্ছে। তাহলে দেখো রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ আছে, স্নায়ু যুদ্ধ, এটার সাথে রিলেটেড। দেশটির তাজিক, অবলং, পশ্চিম সাইবেরিয়া, ইউরাল, কিরগিজ, আমুর নদীর অববাহিকা প্রভৃতি অঞ্চলে খনিজ তেল সমৃদ্ধ। তারপর এখানে বলছে কত বিলিয়ন ব্যারেল তাদের উৎপাদিত তেল রয়েছে, সংগ্রহ করে রাখছে উত্তোলনের পরিমাণ। যুক্তরাজ্যের কথা যদি দেখি, খনিজ তেল উৎপাদন যুক্তরাজ্য অবস্থান বিশ্বে 20তম এবং ইউরোপে দ্বিতীয়। তাহলে এরা ইউরোপের ভিতরে দ্বিতীয়, বাট টোটাল বিশ্বের ভিতরে কত? 20তম। উত্তর সাগর উপকূলীয় এলাকা যুক্তরাজ্যের প্রধান তেল সমৃদ্ধ অঞ্চল। দেশটিতে 2018 সালে দৈনিক উৎপাদনের পরিমাণ প্রায় 1.06 মিলিয়ন ব্যারেল। রোমানিয়া ইউরোপের 3য় প্রধান তেল উৎপাদনকারী দেশ। তাহলে 3য় প্রধান তেল উৎপাদনকারী রোমানিয়া। তাহলে আমরা যদি এখান থেকে একটু পড়ি, রাশিয়া হচ্ছে বিশ্বের 3য় বাট ইউরোপের প্রথম। যুক্তরাজ্য বিশ্বের 20তম বাট ইউরোপের দ্বিতীয়। রোমানিয়া ইউরোপের 3য় প্রধান তেল উৎপাদনকারী দেশ। এদেশের প্রধান তেল ক্ষেত্রগুলো কোথায় দেখো? বুজান, পারহোবা, বাকাও, ডাম্বরিজা এবং সিবিটিতে অবস্থিত। আর 2018 সালে কতটুকু ছিল? 0.74 মিলিয়ন ব্যারেল। আর অন্যান্য দেশ যদি বলি, ইউরোপের অন্যান্য তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে নরওয়ে, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ড, পোল্যান্ড, হাঙ্গেরি ইত্যাদি উল্লেখযোগ্য। তো তোমার এখানে যে কাজটা করতে হবে, সম্পূর্ণভাবে কোনটা কোন মহাদেশ দেশ ভালোভাবে বুঝতে হবে। আমরা শিখছি আমেরিকা হচ্ছে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা দেশগুলো। এখন যেটা পড়ছি ইউরোপের তেল বলয়। ইউরোপের তেল বলয় বলতে কি বোঝাবে? ইউরোপের যে দেশগুলো আছে সেগুলো। আর ইউরোপের ভিতরে ফার্স্টকে রাশিয়া, দ্বিতীয়টাকে যুক্তরাজ্য, তৃতীয়টাকে রোমানিয়া। এইগুলো পড়লে রাশিয়া, যুক্তরাজ্য, রোমানিয়া এগুলো পড়লেই হবে। এখন আমরা পড়বো মধ্যপ্রাচ্যের তেল বলয়। মধ্যপ্রাচ্য কি? আমাদের এশিয়া মহাদেশের গুলো আমরা পড়বো। এশিয়া মহাদেশের, হ্যাঁ, মধ্যপ্রাচ্যের। এবং মধ্যপ্রাচ্যে প্রচন্ড পরিমাণে তেল সমৃদ্ধ দেশ এবং তেলের কারণে এগুলো অত্যন্ত ধনী। ওকে। এবং এই মধ্যপ্রাচ্যের তেল নিয়ে অনেক যুদ্ধের সৃষ্টি, অনেক মানে বিভিন্ন ধরনের কূটনৈতিক ইস্যু আছে এখানে। সৌদি আরব তেল উৎপাদন, সৌদি আরবের স্থান বর্তমান বিশ্বের দ্বিতীয়। চিন্তা করো, তেল উৎপাদনে সৌদি আরবের স্থান বর্তমান বিশ্বে কি? দ্বিতীয়। তাহলে খুবই ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, সৌদি আরবের হাসা, সাকানিয়া, আবকাইক, দাম্মাম, মারজান, বারগান, হুপ্পুপ, দাহবান, কুয়াতিক অঞ্চলে তেলের জন্য প্রসিদ্ধ। তাহলে সৌদি আরব বর্তমান বিশ্বে কি? দ্বিতীয়। ইরান এটি বিশ্বের 5ম তেল উৎপাদনকারী দেশ। ইরানের প্রধান তেল খনিগুলো কোথায় দেখো? মসজিদ সুলাইমান, লালি, লাফসাবিদ, আগাজারি, হাফট, কেল, আমদান প্রভৃতি অঞ্চলে অবস্থিত। এখন একটা কথা মনে হইতে পারে যে এই যে প্রভৃতি প্রত্যেকটা অঞ্চল, এগুলোকে আমার প্রত্যেকটা পড়া লাগবে? এগুলো জাস্ট একবার করে রিডিং দিয়ে যাবা, এগুলো জাস্ট নাইস টু নো হিসেবে। তবে তুমি মনে রাখবে কোন দেশ কততম অবস্থানে। যেমন মধ্যপ্রাচ্যের কথা যখনই আসবে, তেল উৎপাদনে মধ্যপ্রাচ্যের সৌদি আরব হচ্ছে টোটাল বিশ্বে কত? দ্বিতীয়। এবং ইরান কত? ইরান হচ্ছে তেল উৎপাদনে 5ম। এরপরে যদি আমরা ইরাকের কথা চিন্তা করি, এই যে ইরান আর ইরাকের কিন্তু ডিফারেন্স আছে। হ্যাঁ,
ইরাক দেখো 2018 সালে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম তেল উৎপাদক দেশ ইরাক। দেশটির দৈনিক উত্তোলনের পরিমাণ দেখো প্রায় 4.61 মিলিয়ন ব্যারেল। কালফাইয়া, হারমিন, কিরকুক, মাজুন ইরাকের বিখ্যাত তেল ক্ষেত্র। সংযুক্ত আরব আমিরাত 2018 সালে বিশ্বের সপ্তম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ ছিল, যার দৈনিক উত্তোলনের পরিমাণ ছিল 3.94 মিলিয়ন ব্যারেল। দেশটির মোট তেলের অধিকাংশ আবুধাবিতে মজুত রয়েছে। তাহলে সংযুক্ত আরব আমিরাতের কোথায় সবচেয়ে বেশি? আবুধাবিতে মজুত রয়েছে। এরপরে আমরা যদি কুয়েতের দিকে যাই, কুয়েত হচ্ছে বিশ্বের নবম তেল উৎপাদনকারী দেশ। তাহলে বিশ্বের নবম তেল উৎপাদনকারী দেশ কি হলো? মধ্যপ্রাচ্যের কুয়েত। পৃথিবীর মোট সঞ্চিত তেলের প্রায় 3.4% এখানে বিদ্যমান। দেশটিতে 2018 সালে দৈনিক উৎপাদনের পরিমাণ প্রায় 3.05 মিলিয়ন ব্যারেল। বারহান, মাগোয়া, আহমাদি এদেশের শ্রেষ্ঠ তেল উৎপাদন কেন্দ্র। আর মধ্যপ্রাচ্যে আরো অনেকগুলো দেশ আছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য খনিজ তেল উৎপাদনের দেশগুলোর উল্লেখযোগ্য হলো ওমান, কাতার, মিশর, বাহরাইন, তুরস্ক প্রভৃতি। তো আমরা যদি মধ্যপ্রাচ্যের এই দেশগুলো একটু ভালো করে পড়ি, তাহলে আমরা একটু আগে শিখলাম যে আমেরিকাগুলো, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার দেশগুলো, তারপর আমেরিকা মহাদেশের পর আমরা ইউরোপে আসলাম, ইউরোপের পরে মধ্যপ্রাচ্যে আসলাম। তো এই ডাটাগুলো যদি একটু মনে রাখি, কে প্রথম, কে দ্বিতীয়, তৃতীয়, এগুলো কিন্তু পরীক্ষায় এমসিকিউ কনফার্ম আসবে। অথবা পরীক্ষা আমার এটাও বলে যে একটা মানচিত্র বা ম্যাপ দিয়ে দিল, দিয়ে বললো এই মহাদেশে তেল আছে, তাহলে প্রথমে মহাদেশটা আইডেন্টিফাই করতে হবে, তারপর ওই মহাদেশের বিস্তারিত লিখতে হবে। যে এই মহাদেশের আমি যদি 5টা দেশ পড়ি বা 3টা দেশ পড়ি, তাও কিন্তু পরীক্ষা লিখতে পারবো। আর যদি না বুঝতে পারি, তাহলে কিন্তু লিখতে পারবো না। তো আমরা মধ্যপ্রাচ্যের তেল বলয়টা দেখলাম। এখন আমরা যেটা দেখবো দক্ষিণ পূর্ব এশিয়ার তেল বলয়টাকে। দক্ষিণ পূর্ব এশিয়ায় আমাদের চেনা পরিচিত জায়গাগুলো। তো এখানে যদি আমরা একটু দেখি, তো এখানে প্রথমে কি কাকে দেখতে পাচ্ছি? চীনকে দেখতে পাচ্ছি। খনিজ তেল উৎপাদন চীন অঞ্চলের প্রথম। তাহলে আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার কথা যদি চিন্তা করি, তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম হচ্ছে চীন, আর বিশ্বে তার অবস্থান হচ্ছে অষ্টম। চীনের কারমাই অঞ্চল, সাইডাম অববাহিকা, কানচু প্রদেশের ইউশেন, নানচুং প্রভৃতি অঞ্চলে খনিজ তেল সমৃদ্ধ। আর 2018 সালে দৈনিক উত্তোলনের পরিমাণ কত ছিল? প্রায় 3.80 মিলিয়ন ব্যারেল। তারপর ইন্দোনেশিয়ার কথা বলতে পারি। আমরা যত ভূগোল পড়ছি, ইন্দোনেশিয়া একটা দ্বীপ বেষ্টিত রাষ্ট্র। হ্যাঁ, এখানে দ্বীপ আছে। খনিজ তেল উৎপাদনে ইন্দোনেশিয়ার দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম। দক্ষিণ পূর্ব এশিয়ার, ভালো করে খেয়াল করে, দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের 22তম দেশ। এদেশের সুমাত্রা, জাভা, কালি, মাস্তান দ্বীপে প্রচুর তেল পাওয়া যায়। 2018 সালে দেশটির দৈনিক উত্তোলনের পরিমাণ ছিল 0.80 মিলিয়ন ব্যারেল। তারপর অন্যান্য দেশের কথা যদি চিন্তা করি, উপরোক্ত দেশগুলো ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়ার কাজাকিস্তান, জাপান, ভারত, মায়ানমার, মালয়েশিয়া, পাকিস্তান, তুর্কমেনিস্তান প্রভৃতি দেশে খনিজ তেল উত্তোলিত হয়। এখন আফ্রিকান তেল বলয় দেখি। আফ্রিকান তেল বলয় বলতে বোঝাচ্ছে আফ্রিকার দেশগুলো। আফ্রিকার দেশগুলো প্রথমে যদি যাই, নাইজেরিয়া। খনিজ তেল উৎপাদনে নাইজেরিয়ার অবস্থান আফ্রিকা মহাদেশের প্রথম। এটা হচ্ছে আফ্রিকা মহাদেশের প্রথম। পরীক্ষার সময় অনেক সময় নাইজেরিয়া প্রশ্ন করে। আফ্রিকান তেল বলে আফ্রিকার প্রথম, আফ্রিকার ভিতরে প্রথম কোন দেশ? আফ্রিকার প্রথম কোন দেশ হচ্ছে নাইজেরিয়া, এবং বিশ্বে আছে 12তম। দেশটির ল্যাগোস এবং নাইজার নদীর অববাহিকা অঞ্চল থেকে প্রচুর পরিমাণে খনিজ তেল উত্তোলন করা হয়। 2018 সালে দেশটির দৈনিক উত্তোলনের পরিমাণ ছিল 2.05 মিলিয়ন ব্যারেল। তারপরে আছে অ্যাঙ্গোলা, বর্তমান বিশ্বের 14তম এবং আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনের দেশ অ্যাঙ্গোলা। দেশটির হোম্বো, কুইটো প্রভৃতি স্থানীয় খনিজ তেল পাওয়া যায়। 2018 সালে দেশটির দৈনিক উত্তোলনের পরিমাণ ছিল 1.53 মিলিয়ন ব্যারেল। আলজেরিয়া, এটি আফ্রিকার অন্যতম খনিজ তেল উৎপাদনকারী দেশ। বিশ্বের স্থান 18তম এবং আফ্রিকায় তৃতীয়। তাহলে আফ্রিকার প্রথম হচ্ছে নাইজেরিয়া, অ্যাঙ্গোলা হচ্ছে আফ্রিকার দ্বিতীয়, এবং তৃতীয় আছে আলজেরিয়া। আলজেরিয়ার পূর্ব সীমান্তে হাসি মাসাউদ এবং ইসরায়েলি তেল উৎপাদনে প্রসিদ্ধ। 2018 সালে দেশটির দৈনিক উৎপাদনের পরিমাণ ছিল 1.51 মিলিয়ন ব্যারেল। তাহলে আমরা এখানে কি দেখলাম? আফ্রিকান তেল বলয়ে মানে আফ্রিকার দেশগুলোর ভিতরে প্রথম হচ্ছে আমাদের নাইজেরিয়া, নাইজেরিয়ার পরে অ্যাঙ্গোলা, তারপর হচ্ছে আলজেরিয়া, তারপর লিবিয়া। লিবিয়া বিশ্বের 29তম এবং আফ্রিকার চতুর্থ খনিজ তেল উৎপাদনকারী দেশ। লিবিয়ার প্রধান তেল ক্ষেত্রগুলো দাহারান, জেলটেন, হোমস অঞ্চলে অবস্থিত। 2018 সালে দেশটির দৈনিক উত্তোলনের পরিমাণ ছিল 1.01 মিলিয়ন ব্যারেল। অন্যান্য দেশ, যদি আফ্রিকার অন্য দেশগুলোর কথা বলি, সেখানে সুদান আছে, দক্ষিণ সুদান, চাঁদ, ঘানা, ক্যামেরুন প্রভৃতি দেশগুলো উল্লেখযোগ্য পরিমাণ খনিজ তেল উত্তোলন করে। তাহলে অন্য দেশগুলো কি? আফ্রিকার অন্য দেশগুলোর মধ্যে সুদান, দক্ষিণ সুদান, চাঁদ, ঘানা, ক্যামেরুন। এই যে ক্যামেরুনের কথা পরীক্ষায় প্রায়ই আসে। ক্যামেরুন কোন এলাকার? ক্যামেরুন হচ্ছে আফ্রিকান এলাকার। তো খনিজ তেল উৎপাদন বলে আরেকটা আছে ওশেনিয়ার তেল বলয়। এই অঞ্চলের অস্ট্রেলিয়া হচ্ছে 32তম, নিউজিল্যান্ড 57তম খনিজ তেল পাওয়া যায়। 2018 সালে দেশের দুইটি দৈনিক যথাক্রমে 0.35, 3.5 মিলিয়ন ব্যারেল খনিজ তেল উত্তোলিত হয়। আমরা অস্ট্রেলিয়া একটু আগে পড়লাম, আক্রিক লোহাতে তারা কি অস্ট্রেলিয়া প্রথম, কিন্তু এখন দেখছি খনিজ তেল উৎপাদনে অস্ট্রেলিয়া অবস্থান কত? 32তম। তো খনিজ তেলের আন্তর্জাতিক বাজারটা আমরা যদি দেখি, খনি হতে উত্তোলিত অপরিশোধিত তেল, মানে খনি থেকে আমরা যে তেলটা উত্তোলিত করি, সেই অপরিশোধিত তেল
এই অপরিশোধিত তেল রপ্তানিতে শীর্ষ দেশগুলোতে উল্লেখযোগ্য হলো সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, ইরান, ভেনেজুয়েলা, ইরাক, আলজেরিয়া, লিবিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশ। মানে খনি থেকে যে তেলটা উত্তোলন করে আসে অপরিশোধিত, মানে পরিশোধন করা হয় না। তো এই ধরনের তেলগুলো যারা রপ্তানি করে তাদের শীর্ষ দেশ এগুলো। এছাড়াও আমদানিতে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু তেল সমৃদ্ধ দেশ, তারপরেও তারা আমদানি করে। দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কলম্বিয়া, পেরু, জার্মানি, ফ্রান্স, ইতালি, ভারত, জাপান বিশেষভাবে উল্লেখযোগ্য। এই দেশগুলো আমদানিতে উল্লেখযোগ্য, এরা প্রচুর পরিমাণে আমদানি করে। এর মধ্যে রপ্তানিতে সৌদি আরব প্রথম, রাশিয়া দ্বিতীয়, নরওয়ে তৃতীয় এবং আমদানিতে যুক্তরাষ্ট্র প্রথম, জাপান দ্বিতীয়, চীন তৃতীয় অবস্থানে রয়েছে। তার মানে এখান থেকে তোমাকে ভালোভাবে পড়তে হবে। রপ্তানিতে সৌদি আরব প্রথম, রাশিয়া দ্বিতীয়, নরওয়ে তৃতীয়, আমদানিতে যুক্তরাষ্ট্র প্রথম, জাপান দ্বিতীয় এবং চীন তৃতীয় অবস্থানে রয়েছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন খনিজ তেলের কিছু অর্থনৈতিক গুরুত্ব আছে। কেন অর্থনৈতিক গুরুত্বপূর্ণ আছে? যে দেশ খনিজ তেলটা রপ্তানি করছে, রপ্তানি বিনিময়ে সে অবশ্যই টাকা পাচ্ছে। এই টাকা যেহেতু পাচ্ছে, তাহলে এই টাকার মাধ্যমে তার অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। খনিজ তেল একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। খনিজ তেল একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ, অর্থাৎ যে দেশে বেশি খনিজ তেল আছে সে দেশে দেখা যায় অর্থনীতি অনেক ভালো। বিশ্বের খনিজ তেলের সমৃদ্ধ দেশগুলো যথেষ্ট উন্নত। এই দেখছো, বিশ্বের খনিজ তেলের সমৃদ্ধ দেশগুলো কি যথেষ্ট উন্নত। যেভাবে যে দেশে আকরিক লৌহ আছে সে দেশ বেশি উন্নত, তাহলে আমরা বলতে পারি প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ সম্পূর্ণ দেশগুলো অনেক উন্নত। বিশেষ করে মধ্যপ্রাচ্যে খনিজ তেল তরল সোনা হিসেবে পরিচিত। তরল সোনা, তরল সোনা যেভাবে দাম বেশি, তরল সোনা হিসেবে পরিচিত। এই অঞ্চলে স্বর্ণের দাম তো প্রচন্ড, দিনকে দিন অনেক বাড়ছে। তরল সোনা হিসেবে কেন বলা হচ্ছে? স্বর্ণের দামের সাথে তুলনা করে, স্বর্ণের সাথে তুলনা করছে তরল সোনা। এই অঞ্চলে খনিজ তেল বর্তমানে বিশ্বের রাজনৈতিক অর্থনৈতিক অঞ্চলে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই যে মধ্যপ্রাচ্যের কথা বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যেহেতু প্রচন্ড পরিমাণে তেল পাওয়া যাচ্ছে, তাহলে তেলের দাম যেমন বিশ্বের সর্বাধিক, তাহলে সমস্ত দেশগুলো এই মধ্যপ্রাচ্যকে গিয়ে আকর্ষণ করে এখানে আসবে। আধুনিক যান্ত্রিক সভ্যতার যুগে খনিজ তেলের গুরুত্ব অপরিসীম। খনিজ তেলের বহুমুখী ব্যবহার আধুনিক যুগে মানুষকে এর উপর এত বেশি নির্ভরশীল করে তুলেছে, যেটি ছাড়া মানুষ এক মুহূর্ত চলতে পারে না। খনিজ তেল এমন কোনো কাজে লাগে না, তো লাগে না, সব কাজে লাগে। কৃষি, শিল্প, পরিবহন, গৃহস্থলী কাজ, শক্তি উৎপাদন সহ উন্নয়নের নানা দিকে খনিজ তেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক কথা, কৃষিতে তুমি যেটা সেচ ব্যবস্থার কথা চিন্তা করো, ধান চাষ করছো, যে কোনো চাষ করছো, সেচ ব্যবস্থার কথা চিন্তা করো। এখানে কি লাগবে? সেচ ব্যবস্থার জন্য তোমার এখানে শক্তি সম্পদ লাগবে। তাহলে খনিজ তেল তুমি নিতে পারো। শিল্প কারখানায় কি খনিজ তেল লাগবে? পরিবহনে লাগবে, গৃহস্থালী কাজ করবা, শক্তি উৎপাদন সহ বিভিন্ন উন্নয়নে এক কথায় খনিজ তেলের অপরিসীম গুরুত্ব। এখন পরবর্তীতে আমরা আরেকটা প্রাকৃতিক সম্পদের দিকে আসছি, সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস, যেটি বাংলাদেশে প্রচন্ড পরিমাণে আছে। পৃথিবীর কোন অঞ্চলে গ্যাসীয় অবস্থায় হাইড্রোকার্বনের মিশ্রণ পাওয়া যায়? বলছে পৃথিবীর কোন অঞ্চলে গ্যাসীয় অবস্থায় হাইড্রোকার্বনের মিশ্রণ পাওয়া যায়? কি অবস্থায় পাওয়া যায়? গ্যাসীয় অবস্থা পাওয়া যায়। আমরা পদার্থের কয়েকটা অবস্থান জানি। পদার্থ কঠিন অবস্থায় থাকে, তরল অবস্থায় থাকে, বায়বীয় গ্যাসীয় অবস্থায় থাকে। তাহলে এই যে হাইড্রোকার্বন, এটা কি গ্যাসীয় অবস্থায় থাকে। হাইড্রোকার্বনের মিশ্রণ HC পাওয়া যায় কোথায়? গ্যাসীয় অবস্থায়। প্রকৃতিতে প্রাপ্ত এই ধরনের গ্যাসকে প্রাকৃতিক গ্যাস বলে। তাহলে প্রাকৃতিক গ্যাসটা পৃথিবীতে কি অবস্থায় আছে? গ্যাসীয় অবস্থায় আছে। তাহলে হাইড্রোকার্বনের মিশ্রণ আমরা গ্যাসীয় অবস্থায় পাই, আর প্রকৃতিতে প্রাপ্ত এই ধরনের গ্যাসকে কি বলে? প্রাকৃতিক গ্যাস বলা হয়। বিশ্বের অন্যতম প্রধান শক্তি উৎপাদনকারী খনিজ সম্পদ হচ্ছে এই প্রাকৃতিক গ্যাস। একটু আগে আমরা যে খনিজ তেলের কথা বললাম, এটাও যেভাবে শক্তি সম্পদ হিসেবে ব্যবহার হয়, আবার প্রাকৃতিক গ্যাসও শক্তি সম্পদ হিসেবে ব্যবহার হয়। মানে প্রাকৃতিক গ্যাস দিয়েও কি শক্তি উৎপাদন করা যায়, আবার খনিজ তেল দিয়ে শক্তি উৎপাদন বা তাপ উৎপাদন করা যায়। তাহলে বিশ্বের অন্যতম প্রধান শক্তি উৎপাদনকারী খনিজ সম্পদ হচ্ছে এই গ্যাস। মূলত এটি মিথেন সমৃদ্ধ গ্যাস। এটা পরীক্ষায় চলে এসেছে, দেখো খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় যদি কোন প্রশ্ন করে, এই কোশ্চেনটা আগে করে যে প্রাকৃতিক গ্যাসে কি থাকে? মিথেন থাকে। এটি মিথেন সমৃদ্ধ গ্যাস এবং মিথেনের সংকেত হচ্ছে CH4, এটা মনে রাখতে হবে। তাহলে প্রাকৃতিক গ্যাসে কি থাকে? মিথেন। মিথেনের সংকেত কি? CH4। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বো এটা। প্রাকৃতিক গ্যাসে কি থাকে? মিথেন থাকে। মিথেনের সংকেত কি? CH4। বিভিন্ন জৈবিক উপাদান উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ থেকে এই গ্যাস সৃষ্টি হয়। বলছে বিভিন্ন জৈবিক উপাদান উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ থেকে এই গ্যাস সৃষ্টি হয়। এটা বেসিক্যালি জীবাশ্ম জ্বালানি। তাহলে জীবাশ্ম জ্বালানি থেকে একটু খনিজ তেল দেখলাম, এখন দেখলাম জীবাশ্ম জ্বালানি থেকে কি হয়? প্রাকৃতিক গ্যাসের সৃষ্টি হয়। বিদ্যুৎ ও বিভিন্ন শিল্প দ্রব্য যেমন সার উৎপাদন ও কারখানা পরিবহন জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়। প্রাকৃতিক গ্যাস এগুলো ব্যবহারে, তাহলে দেখো আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি, বিদ্যুৎ উৎপাদনে কি ব্যবহার করা হয়? প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে। প্রাকৃতিক গ্যাস না হলে শক্তি উৎপাদন না হবে না, আর শক্তি উৎপাদন হলে বিদ্যুৎ উৎপাদন করা যাবে না। প্রাকৃতিক গ্যাসটা শক্তি উৎপাদন হয়, শক্তি উৎপাদন বিদ্যুৎ উৎপাদন, দ্যাট মিনস সেম কথা। এবং বিভিন্ন শিল্প দ্রব্যের উৎপাদন ও কারখানা পরিবহন জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। বিভিন্ন শিল্প দ্রব্য উৎপাদন এবং কারখানা পরিবহনে জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। এরপরে আমরা প্রাকৃতিক গ্যাস কোন কোন জায়গায় আমরা ভালো পাই দেখব। বিশ্বের প্রধান প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশসমূহ। যুক্তরাষ্ট্র দেখি, পৃথিবীর শীর্ষ প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। তাহলে পৃথিবীর সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস কোথায় পাওয়া যায়? যুক্তরাষ্ট্রে পাওয়া যায়। একটু আগে খনিজ তেলও দেখছিলাম যে খনিজ তেল যুক্তরাষ্ট্রে ভালো পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের টেক্সাস
লুইজিয়ানা, ক্যালিফোর্নিয়া, ওকলাহোমা প্রভৃতি অঞ্চলে এই প্রধান প্রধান গ্যাস ক্ষেত্রগুলো অবস্থিত। দেশটিতে প্রাকৃতিক গ্যাসের মজুদের পরিমাণ 308.5 ট্রিলিয়ন ঘনমিটার। 2018 সালে দেশটির মোট উৎপাদনের পরিমাণ ছিল এত মিলিয়ন ঘনফিট। জাস্ট তোমাকে জানলে হবে যুক্তরাষ্ট্রের অবস্থান কোথায় আর যুক্তরাষ্ট্রের বিশেষ কয়েকটা অঞ্চল। তারপর রাশিয়া, প্রাকৃতিক গ্যাসের সঞ্চয় ও উত্তোলনের দিক থেকে রাশিয়া বিশ্বের দ্বিতীয় অবস্থানে অধিকারী। রাশিয়ার গ্যাস ক্ষেত্রগুলো কৃষ্ণ সাগর উপকূলিত অঞ্চল, এটা ভালো করে পড়তে হবে, কৃষ্ণ সাগর উপকূলিত অঞ্চল, ভলগা অববাহিকা, শাখালিন দ্বীপপুঞ্জ প্রভৃতি অঞ্চলে অবস্থিত। দেশটির প্রাকৃতিক গ্যাসের মজুদের পরিমাণ 375 ট্রিলিয়ন কিউবিক ফিট। 2018 সালে দেশটির মোট উৎপাদন পরিমাণ ছিল এত বিলিয়ন ঘনফিট। এরপরে যদি আমরা ইরানের দিকে আসি, ইরান পৃথিবীর তৃতীয় প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশ। ইরানের অধিকাংশ তেল ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করে। তাহলে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তো প্রশ্ন করতে পারে ইরানের অধিকাংশ কোন জায়গা থেকে, অধিকাংশ তেল ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করা হয়। তার মানে সেখানে গ্যাসও থাকছে, তেলও থাকছে। তাহলে প্রাকৃতিক গ্যাস কোথা থেকে উত্তোলন করে? তেল ক্ষেত্র থেকে উৎপাদন করা হচ্ছে। কোথায়? ইরানে। তাহলে ইরানে তেল ক্ষেত্র থেকে প্রাকৃতিক গ্যাস উৎপাদন করা হচ্ছে। হামদান, কেরামনশাহ, কুম, লালি প্রভৃতি এদেশের প্রধান গ্যাস উৎপাদনকারী অঞ্চল। দেশটিতে প্রাকৃতিক গ্যাসের মজুদের পরিমাণ 1187.7 ট্রিলিয়ন ঘনফিট। 2018 সালে দেশটির মোট উৎপাদনের পরিমাণ ছিল 239.5 বিলিয়ন ঘনফিট। এরপরে যদি আমরা কানাডার দিকে যাই, প্রাকৃতিক গ্যাস উৎপাদনে কানাডা বিশ্বের চতুর্থ স্থানে অধিকারী। কানাডা বিশ্বের কত? চতুর্থ স্থানে অধিকারী। আলবার্টা প্রদেশের গ্র্যান্ড পেইরি, ব্রিটিশ কলম্বিয়া রাজ্য, বুইক ক্রিক এবং ব্লুবেরি অঞ্চলে প্রাকৃতিক গ্যাসের খনিগুলো অবস্থিত। দেশটিতে প্রাকৃতিক গ্যাসের মজুদের পরিমাণ দেখো কত? 65.4 ট্রিলিয়ন ঘনফিট, 65.4 বা 65.4 ট্রিলিয়ন ঘনফিট। 2018 সালে দেশটির মোট উৎপাদনের পরিমাণ ছিল 184.7 বিলিয়ন ঘনফিট। এবার যদি কাতার দেখি, কাতার বিশ্বের পঞ্চম গ্যাস উত্তোলনকারী দেশ। আয়তনে ছোট হলেও দেশটি বর্তমানে প্রচুর পরিমাণে বিভিন্ন গ্যাস ক্ষেত্রে গ্যাস উত্তোলন করছে। দেশটিতে প্রাকৃতিক গ্যাসের মজুদের পরিমাণ 879.9 ট্রিলিয়ন ঘনফিট। 2018 সালে দেশটির মোট উৎপাদন পরিমাণ ছিল 175.5 বিলিয়ন ঘনমিটার। এরপরে যদি চীনের দিকে আসি, চীন দেশের দক্ষিণাঞ্চলের ক্ষেত্রগুলোতে বর্তমানে প্রচুর গ্যাস উত্তোলন করছে। দেশটিতে প্রাকৃতিক গ্যাসের মজুদের পরিমাণ ছিল 214.4 ট্রিলিয়ন ঘনফিট। 2018 সালে দেশটির মোট উৎপাদনের পরিমাণ ছিল 161.5 বিলিয়ন ঘনমিটার। এরপরে আমাদের আরো অস্ট্রেলিয়া আছে, নরওয়ে আছে, সৌদি আরব আছে। অস্ট্রেলিয়া কি? বিশ্বের সপ্তম প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশ। দেশটির উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ দেখো প্রায় 84.4 ট্রিলিয়ন ঘনফিট। 2018 সালে এটা ছিল 130.1 বিলিয়ন ঘনমিটার গ্যাস উত্তোলন করে। নরওয়ে কি? বিশ্বের অষ্টম বৃহত্তম প্রাকৃতিক গ্যাস উত্তোলনকারী দেশ। আর এর গ্যাস ক্ষেত্রগুলো সমুদ্র উপকূলে অবস্থিত। তাহলে এখানে এটা পড়তে হবে, নরওয়ের গ্যাস ক্ষেত্রগুলো কোথায় অবস্থিত? সমুদ্র উপকূলে অবস্থিত, সমুদ্র উপকূলে। আর সৌদি আরব যদি দেখো, তেল সমৃদ্ধ সৌদি আরবের তেলের খনি থেকে, এখানেও কি তেলের খনি থেকে। তাহলে আমরা একটা জিনিস দেখলাম, মধ্যপ্রাচ্যে আমরা দুইটা দেশ পেয়েছি। কি পেয়েছি? মধ্যপ্রাচ্যে দুইটা দেশ পেয়েছি। এই দুইটা দেশের একটা হচ্ছে সৌদি আরব এবং একটি আগে দেখেছি ইরানকে দেখেছি। এই দুইটা জায়গা থেকে আমরা যদি দেখি, তাহলে এখানে কোথা থেকে? তেলের খনি থেকে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। তাহলে মনে রাখতে হবে ইরান এবং সৌদি আরব থেকে তেলের খনি থেকে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। প্রধান গ্যাস ক্ষেত্রগুলো কোথায়? সাফানিয়া, আবু সাফা, মানিফা, দারাইন, দাম্মাম প্রভৃতি স্থানে অবস্থিত। দেশটিতে প্রাকৃতিক গ্যাসের মজুদের পরিমাণ 208.1 ট্রিলিয়ন ঘনফিট। 2018 সালে দেশটির মোট উৎপাদনের পরিমাণ ছিল 112.1 বিলিয়ন ঘনমিটার। এবার যদি দেখি আলজেরিয়া, দেশটিতে প্রাকৃতিক গ্যাসের মজুদের পরিমাণ 153.1 ট্রিলিয়ন ঘনফিট। মালয়েশিয়া দেখো বিশ্বের 12তম গ্যাস উৎপাদনকারী দেশ। তুর্কমেনিস্তান বিশ্বের 14তম প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশ। তাহলে এইগুলো জাস্ট একটু তোমাকে পড়লেই হবে। প্রাকৃতিক গ্যাসের অর্থনৈতিক গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব সমস্ত কিছু আছে। অর্থনৈতিক গুরুত্ব বেসিক্যালি কি? অর্থনৈতিক গুরুত্ব মানে অর্থনৈতিকভাবে এটার গুরুত্ব কেমন। একটা দেশ যখন প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ, তাহলে সে কি করবে? অন্য দেশে রপ্তানি করবে। এই রপ্তানি করার মাধ্যমে কি পাবে? সে টাকা পয়সা পাবে। তাহলে এই টাকা পয়সা আমাদের দেশে উন্নয়ন ঘটাতে পারবে। কারণ এটা বোঝাচ্ছে প্রাকৃতিক গ্যাস বিশ্বের অন্যতম প্রাকৃতিক গ্যাস বিশ্বের অন্যতম প্রধান খনিজ, অন্যতম একটা প্রধান খনিজ সম্পদ। বিশ্বের জ্বালানি খাতের একটি উল্লেখযোগ্য অংশ আসে এই গ্যাস থেকে। বিভিন্ন ধরনের যানবাহনের জ্বালানি, বিশেষ করে বাস, রেল, জাহাজ, বিমান প্রভৃতি সারের কাঁচামাল হিসেবে বিভিন্ন শিল্প পণ্য দ্রব্যের প্লাস্টিক, রাবার কাঁচামাল তৈরি এবং কারখানাগুলো তাপ উৎপাদনকারী শক্তি হিসেবে প্রাকৃতিক গ্যাস বহুল ব্যবহৃত হয়। তাহলে বিভিন্ন ধরনের যানবাহনের জ্বালানিতে এমনি ব্যবহার করা হয়। সার শিল্পের কাঁচামাল হিসেবে, তাহলে মনে রাখতে হবে সার শিল্পের কাঁচামাল হিসেবে কি ব্যবহার করে? প্রাকৃতিক গ্যাস। বিভিন্ন শিল্প পণ্য দ্রব্যের কাঁচামাল তৈরি, কারখানাগুলোতে তাপ উৎপাদনকারী শক্তি হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার হয়, বহুল ব্যবহৃত হয়। তাছাড়া বিদ্যুৎ উৎপাদন ব্যবহৃত হয়, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা দেখেছি প্রাকৃতিক গ্যাস কি থাকে? মিথেন থাকে। মিথেনের সংকেত কি? CH4। হ্যাঁ, এটা।
আর এই জন্য প্রাকৃতিক গ্যাস যে কোনো অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে মনে রাখবা কাঁচামাল হিসেবে কোথায় বিভিন্ন শিল্প পণ্য দ্রব্য, বিশেষ প্লাস্টিকের রাবার বা সার শিল্পের কাঁচামাল। তাহলে এখানে আমরা দুইটা শিল্প দেখলাম, এটা হচ্ছে সার শিল্প, এগুলো পরীক্ষা আসবে। তাহলে সার শিল্পের কাঁচামাল এটা ব্যবহার করা হয় সার শিল্পে। তারপর আবার বলছে বিভিন্ন শিল্প পণ্য দ্রব্য, বিশেষ প্লাস্টিক রাবার এর কাঁচামাল। হ্যাঁ, তাহলে আমরা রাবারের কথা মনে রাখতে এখানে এটা কেন লিখলাম যেন তোমার পরীক্ষা পর্যন্ত মনে থাকে। তাহলে সার শিল্পে এবং রাবারের কাঁচামাল হিসেবে এটা ব্যবহার করা হয়। প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা, আরো কি মনে রাখা, বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা, এটা কি করা হয়, বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়। তারপর দেখো প্রাকৃতিক গ্যাসের ব্যবহার, আমরা প্রাকৃতিক গ্যাসে আর কোথায় কোথায় ব্যবহার করি। প্রাকৃতিক গ্যাস শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত, একটু আগে আমরা দেখলাম প্রাকৃতিক গ্যাস কোন শিল্পের কাঁচামাল ব্যবহৃত, মনে করে পরীক্ষা আসবে, খুবই গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক গ্যাসের ব্যবহার পরীক্ষা আসবে, যেহেতু বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস বেশি পাওয়া যায়, তাহলে প্রাকৃতিক গ্যাস নিয়ে পরীক্ষায় প্রশ্ন করবে। আকরিক লৌহ খনিজ তেলের সাথে প্রাকৃতিক গ্যাস বেশি গুরুত্বপূর্ণ। বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবে, একটু আগে আমরা দেখলাম কোন শিল্পের, সার শিল্পের কাঁচামাল হিসেবে, আবার রাবার তৈরি কাঁচামাল হিসেবে। তো এখানে বলছে প্রাকৃতিক গ্যাস শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, যেমন কৃত্রিম রাবার, কীটনাশক, সার, কালি, রং, সিমেন্ট, কৃত্রিম তত্ত্ব ইত্যাদি প্রস্তুত করতে প্রাকৃতিক গ্যাস কাঁচামাল হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তাহলে এটা গেল কোন শিল্পের কাঁচামাল হিসেবে। 2 নাম্বার, প্রাকৃতিক গ্যাস বিভিন্ন শিল্প কারখানায় কি হিসেবে ব্যবহৃত হয়, শক্তি উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। শক্তি উৎপাদনের জন্য ব্যবহার, অর্থাৎ কোনো কারখানা চালানোর জন্য যা প্রয়োজন তাই শক্তি উৎপাদন। তাহলে সিমেন্ট, লোহা ও ইস্পাত এবং রাসায়নিক শিল্পে শক্তি উৎপাদনের জন্য গ্যাসের ব্যবহার সর্বাধিক। তাহলে সিমেন্ট শিল্প, লোহা ইস্পাত শিল্প এবং রাসায়নিক শিল্পে ব্যবহার করা হয়। খনিজ তেল শোধনের জন্য জ্বালানি হিসেবে তেল শোধনের প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে, অর্থাৎ খনি থেকে আমরা যে তেলটা পাই সেটাকে আমরা খনিজ তেল বলি। এই তেল শোধনের জন্য জ্বালানি হিসেবে তেল শোধনাগারে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। অর্থাৎ তুমি খনি থেকে যে তেলটা পাচ্ছ, খনিজ তেলটা পাচ্ছ, এই খনিজ তেলটা কি করবা, মানে অপরিষ্কার তেলকে পরিষ্কার করবা। এই পরিষ্কার তেল করার জন্য তোমার যা দরকার সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস, ওখানে ব্যবহার করা শক্তি সম্পদ হিসেবে। বলছে বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের বিভিন্ন দেশে প্রাকৃতিক গ্যাস ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে। তাহলে বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এটা ভালো করে মনে রাখবা, এটাও মনে রাখবা। 5 নম্বর, গাড়ির জ্বালানি হিসেবে রূপান্তরিত গ্যাস সিএনজি ব্যবহার করা হয়। রূপান্তরিত গ্যাস সিএনজি ব্যবহার করা হয়। গৃহস্থালী অর্থাৎ রান্নাঘরের কাজে প্রাকৃতিক গ্যাস ব্যাপকভাবে ব্যবহৃত হয়, যেমন ঢাকা শহরে। তাহলে এই 6টা পয়েন্ট এমনি কিন্তু একটু পড়লেই কিন্তু মনে রাখা যায়। প্রথমটা শিল্পের কাঁচামাল, দ্বিতীয়টি শিল্পকরণের শক্তি সম্পদ, তৃতীয়টা খনিজ তেল শোধনের জন্য, 4 নম্বর বিদ্যুৎ উৎপাদনে, 5 নম্বর গাড়ির জ্বালানি হিসেবে, 6 নম্বর হচ্ছে গৃহস্থালী রান্নাঘরে কাজকর্মের জন্য। এখন আমরা প্রথমে আকরিক লৌহ দেখলাম, খনিজ তেল দেখলাম, প্রাকৃতিক গ্যাস দেখলাম, এখন দেখবো কয়লা। এই অধ্যায়টা দেখে মনে অনেক কঠিন, বাট সিস্টেমেটিক্যালি পড়লে খুবই সহজ তোমার জন্য। তুমি প্রথমে কি পড়বা, প্রথমে ওই প্রাকৃতিক গ্যাস সম্পর্কে জানবা, কোথায় পাওয়া যায়, প্রাকৃতিক গ্যাস পড়বা, পড়ার পর এটা কোথায় কোথায় পাওয়া যায়, তারপরে পড়বা এর অর্থনৈতিক গুরুত্ব। এই তিনটাকে প্রত্যেকটা জিনিস হিসেবে ধরে ধরে পড়লে সব সহজ। তাহলে কয়লা দেখো, বিশ্বে শক্তি উৎপাদনকারী জ্বালানি হিসেবের মধ্যে কয়লা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কয়লা দিয়ে শক্তি উৎপাদন করা যায়। আগের দিনে আমরা যে ট্রেনটা দেখি, এই ট্রেনটা দেখা যায় কয়লা দিয়ে চলতো। হ্যাঁ, এটি পৃথিবীর অন্যতম প্রধান খনিজ সম্পদ। উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ থেকে কয়লার সৃষ্টি হয়। ভূ অভ্যন্তরে লক্ষ লক্ষ বছরে জমাকৃত উদ্ভিদের কাণ্ড, গুড়ি, শাখা প্রশাখা, পাতা নানান রাসায়নিক প্রক্রিয়ায় পরিবর্তিত কয়লায় পরিণত হয়। প্রায় 30 কোটি বছর পূর্বে, কত বছর পূর্বে, প্রায় 30 কোটি বছর পূর্বে কার্বনিফেরাস যুগে ভূ আলোড়নজনিত কারণে পৃথিবীর আদি বনভূমি মাটির নিচে চাপা পড়ে যায়। ভূগর্ভের চাপ ও প্রচন্ড তাপের প্রভাবে এই চাপা পড়া বনভূমি কালক্রমে কয়লায় পরিণত হয়। প্রাচীনকাল থেকে কয়লা মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি হিসেবে ব্যবহৃত আসছে। শিল্প বিপ্লব, মনে রাখতে হবে 1750 পর থেকে কয়লার বহুমুখী ব্যবহার বৃদ্ধি পেয়েছে। এখন যদি জিজ্ঞেস করা হয় শিল্প বিপ্লব কোথায় হয়েছে, শিল্প বিপ্লব ইংল্যান্ডে হয়েছিল। এই শিল্প বিপ্লবের পরে কয়লার বহুমুখী ব্যবহার বৃদ্ধি পেয়েছে। কয়লা সম্পর্কে জানলাম। এখন এই জিনিসটা হচ্ছে তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমার এমসিকিউ আসবে এবং সৃজনশীল প্রশ্ন আসবে, ক্রিয়েটিভ কোশ্চেন আসবে। বি সিরিয়াস, এটা ভালো করে পড়তে হবে। তো কয়লা, আমরা যে কয়লাটা দেখলাম, কয়লা হচ্ছে শক্তি সম্পদে ব্যবহার করা হয়। এখন অনেক ধরনের কয়লা পাওয়া যায়, কোন কয়লাটা ভালো এবং কোন কয়লার কি মান সেগুলো আমরা দেখবো। তো যে কার্বনের পরিমাণের উপর ভিত্তি করে কয়লাকে 4টে শ্রেণীতে ভাগ করা হয়। তাহলে কিসের পরিমাণের উপর ভিত্তি করে, কার্বনের পরিমাণের উপর ভিত্তি করে কয়লাকে 4টে শ্রেণীতে ভাগ করা হয়। তো একটা হচ্ছে পিট কয়লা, একটা লিগ্নাইট কয়লা, একটা বিটুমিনাস কয়লা এবং একটা অ্যান্থ্রাসাইট কয়লা। তো আমরা আজকের ক্লাসে পড়েছিলাম কয়লা থেকে গ্রাফাইট হয়। কয়লা অনেক উত্তাপে গ্রাফাইট হয়েছিল, আর গ্রাফাইট থেকে বর্তমানে হীরক পাওয়া যায়। ওকে, তো পিট এটি কয়লার প্রাথমিক পর্যায়। তাহলে কোন কয়লার প্রাথমিক পর্যায়ের নাম কি, পিট কয়লা। প্রথম, তাহলে কয়লার প্রাথমিক পর্যায়ের নাম কি, পিট। এটা কার্বনের পরিমাণ 30 থেকে 35% থাকে। এই কয়লা জ্বালায় প্রচুর ধোঁয়া নির্গত হয়। তুমি জাস্ট এতটুকু পড়লে হবে। তাহলে কয়লার প্রাথমিক পর্যায়ের নাম কি, কয়লার প্রাথমিক পর্যায়ের নাম পিট কয়লা। কয়লার প্রাথমিক পর্যায়ের নাম কি, পিট কয়লা। এটা কার্বনের পরিমাণ 30 থেকে 35%। দ্বিতীয়টা আসবে লিগনাইট কয়লা। কি কয়লা, কি কয়লা, লিগনাইট কয়লা। ইহা নিকৃষ্ট মানের কয়লা, এটা এমসিকিউতে চলে আসবে, দেখো।
নিকৃষ্ট মানের কয়লা কোনটা? লিগনাইট। এতে কার্বনের পরিমাণ 35 থেকে 50% থাকে, এতে কম পরিমাণে তাপ উৎপন্ন হয়। তারপর বিটুমিনাস, এতে কার্বনের পরিমাণ 50 থেকে 85%। কার্বনের পরিমাণ অনুযায়ী এই কয়লাকে আবার 3 শ্রেণীতে ভাগ করা হয়। একটা কয়লা স্টিম কয়লা, একটা হাউস হোল্ড কয়লা, কুকিং কয়লা। স্টিম কয়লা কার্বনের 80% বেশি থাকে, হাউস হোল্ডের কার্বনের 50 থেকে 80%, আর কুকিং কয়লা আছে কার্বনের 50% কম। এই তিনটা যদি নাও মনে রাখো, জাস্ট এতটুকু মনে রাখলে হবে। বিটুমিনাস কয়লা থেকে 50 থেকে 85%। অ্যান্থ্রাসাইট কয়লা, এই জাতীয় কয়লায় কার্বনের পরিমাণ 90 থেকে 95% হয়ে থাকে, এটি উজ্জ্বল বর্ণের হয়ে থাকে। তাহলে সবচেয়ে ভালো কয়লা কোনটা? অ্যান্থ্রাসাইট কয়লা। আর নিকৃষ্ট মানের কয়লা কোনটা? লিগ্নাইট কয়লা। এটা এতটুকু এভাবে মনে রাখলে হবে। তো কয়লা এখন দেখবো পৃথিবীর কোন কোন জায়গায় কয়লা বেশি ভালো পাওয়া যায়। কয়লা বিশ্বের অন্যতম প্রধান খনিজ সম্পদ। পৃথিবীর বিভিন্ন দেশে কয়লা পাওয়া যায়, তবে এই সমস্ত দেশের মধ্যে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ইউক্রেন, কাজাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, পোল্যান্ড প্রভৃতি দেশে প্রধান। তো আমরা যদি চিন্তা করি কোন কোন দেশে আরো ভালো পাওয়া যায়, কয়লাতে বেস্ট কে, কয়লা সবচেয়ে বেশি উৎপাদন করে কে? তো চীনে সবচেয়ে বেশি কয়লা উৎপাদন করে। পৃথিবীর শীর্ষ কয়লা উৎপাদনকারী দেশের নাম হচ্ছে চীন। চীনের অধিকাংশ কয়লা বিটুমিনাস ও অ্যান্থ্রাসাইট শ্রেণীর। বিটুমিনাস ও অ্যান্থ্রাসাইট একটু আগে দেখলাম, বিটুমিনাস এবং অ্যান্থ্রাসাইট কয়লা দুইটা কি খুবই ভালো। এই যে অ্যান্থ্রাসাইটের 90 থেকে 95, বিটুমিনাসের 50 থেকে 85। এদেশে শানসি, জেকুয়ান, আনুই, হুনান, হুবেই, লিয়ং প্রদেশে কয়লা খনিগুলো অবস্থিত। এই যে হুনান প্রদেশে প্রচন্ড পরিমাণে ধান উৎপাদন হয়। হ্যাঁ, দেশের অভ্যন্তরীণ চাহিদা বেশি থাকায় খুব কম কয়লা বিদেশে রপ্তানি হয়। মানে এদের দেশের অভ্যন্তরীণ চাহিদা অনেক বেশি, সেই কারণে কয়লা খুব কম বিদেশে রপ্তানি করে। এবার দেখো যুক্তরাষ্ট্র, পৃথিবীর পৃথিবীর সর্বাধিক কয়লা সঞ্চিত আছে মার্কিন যুক্তরাষ্ট্রে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পৃথিবীর সর্বাধিক কয়লা সঞ্চিত আছে কোথায়? পৃথিবীর সর্বাধিক কয়লা সঞ্চিত আছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এদেশের কয়লা উন্নত মানের অ্যান্থ্রাসাইট শ্রেণী। দেখছো? তাহলে এদেশের কয়লা কেমন? উন্নত মানের অ্যান্থ্রাসাইট শ্রেণী। উন্নত মানের অ্যান্থ্রাসাইট। যুক্তরাষ্ট্রের কয়লা খনিগুলো পেনিসিলভেনিয়ার অ্যাপ্লাচিয়ান পার্বত্য অঞ্চলে, নিউ অরলিন্স, হিউস্টন রকি পার্বত্য অঞ্চল, পোর্টল্যান্ড প্রভৃতি অঞ্চলে অবস্থিত। অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে যুক্তরাষ্ট্র কয়লা রপ্তানি করে থাকে। তাহলে একটু আগে দেখলাম অভ্যন্তরীণ চাহিদা বেশি থাকে, খুব কম কয়লা বিদেশি রপ্তানি হয়। আর বাট যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে কয়লা রপ্তানি করে থাকে। এখন আমরা দেখবো ইন্দোনেশিয়া। পৃথিবীর তৃতীয় শীর্ষ কয়লা উৎপাদনকারী দেশের নাম হচ্ছে ইন্দোনেশিয়া। দক্ষিণ সুমাত্রা, দক্ষিণ ও পূর্ব কালিমান্তাস দ্বীপে দেশটির কয়লা খনিগুলো অবস্থিত। তাহলে দ্বীপ বেষ্টিত ইন্দোনেশিয়া আমরা দেখলাম একটু আগে প্রাকৃতিক গ্যাসও আছে, এখন কি দেখলাম? কয়লাও আছে। তারপর দেখো ভারতের কথা, দক্ষিণ এশিয়ায় ভারতই একমাত্র কয়লা সমৃদ্ধ দেশ। তার মানে আমাদের যে দক্ষিণ এশিয়া, এই দক্ষিণ এশিয়ার ভারতে একমাত্র কয়লা সমৃদ্ধ দেশ। ভারতের 2/3 কয়লা পাওয়া যায় পশ্চিমবঙ্গ, বিহার রাজ্যে। তার মানে একটা 2/3, 3/2 পাওয়া যায় কোথায়? দেখো, পশ্চিমবঙ্গ এবং বিহার রাজ্যে। অন্যান্য অঞ্চলের মধ্যে ছত্তিশগড়, তামিলনাড়ু প্রভৃতি প্রদেশে কয়লা খনিগুলো অবস্থিত। ভারত তার অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার, থাইল্যান্ডে কয়লা রপ্তানি করে। তাহলে তার কয়লা রপ্তানি করছে কোথায়? মিয়ানমার, থাইল্যান্ডে। তারপর দেখো অস্ট্রেলিয়া, বিশ্বের 5ম বৃহত্তম কয়লা উৎপাদনকারী দেশ অস্ট্রেলিয়া। দেশটির প্রধান খনিসমূহ নিউ সাউথ ওয়েলসের বিভিন্ন অঞ্চলে অবস্থিত। এছাড়া নিউক্যাসল, কুইন্সল্যান্ড, ভিক্টোরিয়া, তাসমানিয়ায় প্রচুর কয়লা উত্তোলন করা হয়। তাহলে কোথায় কোথায়? নিউক্যাসল, কুইন্সল্যান্ড, ভিক্টোরিয়া এবং তাসমানিয়ায় প্রচুর কয়লা উত্তোলন করা হয়। অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে অস্ট্রেলিয়া প্রচুর কয়লা বিদেশে রপ্তানি করে থাকে। রাশিয়া পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম কয়লা উৎপাদনকারী দেশ। এ দেশের কুজেন্স কয়লা ক্ষেত্র পৃথিবীর বিখ্যাত। এই যে এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। রাশিয়ার কোনটি বিখ্যাত? রাশিয়ার কুজনেস্ক বিখ্যাত, পৃথিবী বিখ্যাত। বৈকাল হ্রদ ও সাইবেরিয়ার নদী অঞ্চল উৎকৃষ্ট শ্রেণী বিটুমিনাস ও লিগনাইট কয়লা পাওয়া যায়। এছাড়া ইউরাল পর্বতে উত্তরাংশ, শাখালিন দ্বীপ ও লোনা ভূগুঞ্জ উভয়কে মধ্য সাইবেরিয়ার প্রচুর উন্নত মানের কয়লা উৎপাদিত হয়। এগুলো জানলেই পারবা। দক্ষিণ আফ্রিকার কথা যদি আমরা চিন্তা করি, পৃথিবীর 7ম কয়লা উৎপাদনকারী দেশ হচ্ছে দক্ষিণ আফ্রিকা। পৃথিবীর 7ম কয়লা উৎপাদনকারী দেশ, পৃথিবীর 7ম। দেশটির প্রধান কয়লা খনিগুলো নাটাল, জেনেসবার্গ, ট্রান্সভাল ও কেপ প্রদেশে অবস্থিত। এদেশের কয়লা উন্নত মানের, অভ্যন্তরীণ চাহিদা মিলে দক্ষিণ আফ্রিকা কয়লা রপ্তানি করে। কলম্বিয়া দেখো, বিশ্বের 8ম কয়লা উৎপাদনকারী দেশ। দেশটির কয়লা মধ্যম থেকে অনেকটা নিচু প্রকৃতির, বিশেষ পিট ও বিটুমিনাস শ্রেণী। পোল্যান্ড দেখো, পৃথিবীর 9ম কয়লা উৎপাদনকারী দেশ। কাজাকিস্তান দেখো, পৃথিবীর 10ম কয়লা উৎপাদনকারী দেশ কাজাকিস্তান। দেশটির মধ্যভাগে অবস্থিত কারকান্দা অঞ্চলে উৎকৃষ্ট শ্রেণীর বিটুমিনাস কয়লা পাওয়া যায়। দেশটির পৃথিবীর মতো কয়লা রপ্তানিকারক দেশ। তো একটু আগে আমরা দেখলাম কোন কোন দেশ আমদানি রপ্তানি করে। এখন বলছে কয়লা রপ্তানিকারক দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া হচ্ছে প্রথম। যে যত উৎপাদন করুক না কেন, অস্ট্রেলিয়া হচ্ছে প্রথম। অস্ট্রেলিয়া কিন্তু উৎপাদনে অতটা এগিয়ে না।
তারপর দিছে ইন্দোনেশিয়া দ্বিতীয়, রাশিয়া তৃতীয়, যুক্তরাষ্ট্র চতুর্থ, এভাবে এগুলো আমরা পড়বো। ওকে, কয়লার অর্থনৈতিক গুরুত্ব আমরা যদি দেখি, কয়লা একটি উৎকৃষ্ট জ্বালানি। তাপ উৎপাদন ছাড়াও কয়লার নানাবিধ ব্যবহার আছে। কয়লা যে শুধু তাপ উৎপাদন করে এমন না, তাপ উৎপাদন করে অন্য ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রাচীনকাল থেকে মানুষ কয়লা ব্যবহার করে আসছে। ইউরোপের শিল্প বিপ্লবের কয়লার ব্যবহার গুরুত্ব ব্যাপক হারে বৃদ্ধি পায়। তাহলে ইউরোপের শিল্প বিপ্লবের পরে কয়লার ব্যবহার ও গুরুত্ব ব্যাপক হারে বৃদ্ধি পায়। তাহলে শিল্প বিপ্লবের পরে কয়লার ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। কয়লার কতিপয় ব্যবহার, যেভাবে আমরা প্রাকৃতিক গ্যাস পড়েছি, কয়লার পরীক্ষা আসতে পারে। কয়লা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। দ্বিতীয়টা হচ্ছে লৌহ ইস্পাত শিল্পে ব্যবহার করা হয়। যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা, এটা প্রাচীনকালে ট্রেন চলাচলে ব্যবহার করা হতো। হ্যাঁ, গৃহস্থালির কাজে ব্যবহার করা হয়। কয়লার উপজাত হিসেবেও কি ব্যবহার করা হয়? কয়লার উপজাত হিসেবেও কয়লা ব্যবহার করা হয়। বাংলাদেশের খনিজ সম্পদ ও শক্তি, এত সময় আমরা ধরে পড়লাম যে অন জেনারেল শক্তি সম্পদ, খনিজ সম্পদ সম্পর্কে আমরা পড়লাম। এখনো পড়বো বাংলাদেশের খনিজ শক্তি সম্পদ, বাংলাদেশে কোনটা কোনটা ভালো পাওয়া যায়। খনিজ সম্পদ যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ বাংলাদেশে যদি এখন স্বর্ণের একটা খনি থাকে, তাহলে বাংলাদেশ অনেক উন্নত হয়ে যাবে না? যেভাবে দক্ষিণ আফ্রিকা অনেক উন্নত, ঠিক সিমিলারলি কোনো দেশে যদি কোনো খনিজ সম্পদ থাকে, সে দেশ অনেক অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে, উন্নত হবে। বাংলাদেশ খনিজ সম্পদে তেমন সমৃদ্ধ নাই। তাহলে কি বলেছে? বাংলাদেশ খনিজ সম্পদে তেমন সমৃদ্ধ নয়। যথেষ্ট প্রযুক্তিগত জ্ঞান, আধুনিক যন্ত্রপাতি ও পর্যাপ্ত অর্থের বর্ধনা থাকায় বাংলাদেশ খনিজ সম্পদ অনুসন্ধান ও আহরণ কাজে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করছে না। বাংলাদেশের যথেষ্ট প্রযুক্তিগত জ্ঞান নাই, অর্থাৎ কোন জায়গায় খনিজ সম্পদ বাংলাদেশে ভালো আছে এটা বের করার মতন ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি এখনো বাংলাদেশে ওইভাবে অত আধুনিক পর্যায়ের হয় নাই। এবং বাংলাদেশে আধুনিক যন্ত্রপাতি নাই, পর্যাপ্ত অর্থও নাই যে তুমি খনি থেকে এগুলো উত্তোলন করবে, এগুলো নাই। তাহলে বাংলাদেশের খনিজ সম্পদের অনুসন্ধান কোথায় আছে, কিংবা ওটা যদিও যতটুকু আছে ততটুকু যে আহরণ করবা সেইগুলো না থাকার কারণে অগ্রগতি লাভ করছে না। বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস ব্যতীত অন্যান্য খনিজ সম্পদ খুবই নগণ্য। তাহলে বাংলাদেশে কি আছে? প্রাকৃতিক গ্যাস বেশি আছে আর অন্যান্য খনিজ সম্পদ কম আছে। চাহিদা পূরণের জন্য তাই বাংলাদেশকে প্রচুর পরিমাণ খনিজ সম্পদ কি করতে হয়? আমদানি করতে হয়। এখন বাংলাদেশের তেল লাগবে, বাংলাদেশে তো তেল নাই, তাহলে খনিজ তেল কি হতে বাইরে থেকে আমদানি করতে হবে। বাংলাদেশের লোহা তো নাই বেশি, তাহলে বাইরে থেকে লোহা নিয়ে আসতে হবে। বাংলাদেশে মনে করো কয়লা বেশি নাই, তাহলে কয়লা বাইরে থেকে নিয়ে আসতে হবে। কিন্তু বাংলাদেশে বেশিরভাগ কি আছে? প্রাকৃতিক গ্যাস আছে। এদেশের প্রধান খনিজ সম্পদগুলোর মধ্যে কি কি আছে দেখো, তাহলে বেশিরভাগ সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস, তারপরে কয়লা, তারপর খনিজ তেল, চুনাপাথর, চীনামাটি, সিলিকা বালি, কঠিন শিলা প্রভৃতি উল্লেখযোগ্য। তাহলে বাংলাদেশের যেভাবে আমরা খনিজ সম্পদকে তিনটা ভাগে ভাগ করছিলাম, একটা ধাতব, একটা অধাতব, একটা শক্তি সম্পদ। এখন দেখবো বাংলাদেশে কোন কোনগুলো পাওয়া যায়। বাংলাদেশের শক্তি সম্পদ যেগুলো তাপ ও শক্তি উৎপাদন করে, বাংলাদেশে কি কি পাওয়া যায়? প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, কয়লা পাওয়া যায়, খনিজ তেল পাওয়া যায়। পরে কিন্তু প্রশ্ন আসবে নিচের কোনটি বাংলাদেশের শক্তি সম্পদ? তাহলে বাংলাদেশের শক্তি সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল আর একটা হচ্ছে কয়লা। দ্বিতীয়টি বাংলাদেশের খনিজ সম্পদের ভিতরে আমরা যদি ধাতব খনিজ, কোথায় যাব? ধাতব খনিজে যাব। ধাতব খনিজ, ধাতব মানে কি? ধাতু যেগুলো বাজালে ঝনঝন করে শব্দ হয়, যেমন তামা, যেমন আকরিক লোহা। তাহলে বাংলাদেশের ধাতব খনিজ কি? একটা তামা, একটা আকরিক লোহা। এখন যদি আমরা অধাতব খনিজের কথা বলি, কি বলি? অধাতব খনিজের কথা বলি, যেটা কোনো কিছু নড়ালে চলে, শব্দ হয় না, অধাতব খনিজ। একটা হচ্ছে চুনাপাথর, একটা চীনামাটি, সিলিকা বালি, খনিজ লবণ, কঠিন শিলা। তাহলে এইগুলো আমরা দেখলাম। বাংলাদেশের খনিজ সম্পদকে তিন ভাগে ভাগ করছি, একটা ধাতব, একটা অধাতব, একটা শক্তি সম্পদ। পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, নিচের কোনটি বাংলাদেশের শক্তি সম্পদ? তাহলে উত্তর হবে প্রাকৃতিক গ্যাস, কয়লা, খনিজ তেল। নিচের কোনটি বাংলাদেশের ধাতব খনিজ? বাংলাদেশের ধাতব খনিজ কি? তামা এবং আকরিক লোহা। আর অধাতব খনিজে বাংলাদেশে কি কি পাওয়া যায়? চুনাপাথর, চীনামাটি, সিলিকা বালি, খনিজ লবণ, কঠিন শিলা। এখন আমরা প্রাকৃতিক গ্যাস নিয়ে একটু পড়বো। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস কেমন আছে, কিভাবে আছে, কতটুকু আছে। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কি? প্রাকৃতিক গ্যাস। একটু আগে আমরা দেখেছি বাংলাদেশের সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস বেশি ভালো পাওয়া যায়। এদেশের প্রাকৃতিক গ্যাস উচ্চ মাত্রার মিথেন সমৃদ্ধ। যেহেতু প্রাকৃতিক গ্যাসে সাধারণত কি থাকে? মিথেন থাকে। এবং বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় এটাই আরো বেশি মিথেন থাকে। তাহলে আমরা কি শিখছি? প্রাকৃতিক গ্যাসে মিথেন থাকে, মিথেনের সঙ্গে CH4। এবং বাংলাদেশে যে মিথেনটা প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় এখানে উচ্চ মাত্রার মিথেন থাকে। 1955 সালে সিলেটে হরিপুরে প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়। এটা একদম পরীক্ষা প্রশ্ন মুখস্থ রাখবা। তাই বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র কোথায় আবিষ্কার করা হয়? সিলেটে হরিপুরে। কত সালে? 1955 সালে। 2023 সাল পর্যন্ত এদেশে সর্বমোট 29টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। কতটি? 29টি গ্যাস ক্ষেত্র। অর্থাৎ বাংলাদেশের 29টি জায়গায় গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে এবং এই 29টি জায়গা থেকে গ্যাস উত্তোলন করায়। এর প্রধান প্রধান গ্যাস ক্ষেত্রগুলো বেশিরভাগই সিলেট জেলায়। তিতাস, হবিগঞ্জ, সিলেট, বাখরাবাদ, রশিদপুর, সেমুতাং, বেগমগঞ্জ, ফেনী, কামতা, ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার, ভোলা প্রভৃতি। তার মানে আমরা দেখলাম আমাদের প্রাকৃতিক গ্যাসের ইতিহাস যদি পর্যালোচনা করি, তাহলে প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয় কোথায়? সিলেটে হরিপুরে। এবং কত সালে? 1955 সালে। এখন কতটি জায়গা থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে? 29টি জায়গা থেকে।
বাংলাদেশের শিল্প কারখানাতে প্রাকৃতিক গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। তাহলে কোথায়? শিল্প কারখানাতে প্রাকৃতিক গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। বর্তমানে বাংলাদেশের মোট জ্বালানির শতকরা 73 ভাগই প্রাকৃতিক গ্যাস দ্বারা পূরণ করা হয়। অর্থাৎ কোনো শিল্প কারখানায় আমরা যে জ্বালানি হিসেবে কোনো ব্যবহার করি, তাহলে তার ভিতরে আমরা দেখছি 73 ভাগই কি প্রাকৃতিক গ্যাস দিয়ে পূরণ করা হয়। কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। যেমন বিদ্যুৎ কেন্দ্রে আবার প্রাকৃতিক গ্যাস ব্যবহার, কয়েকটা বিদ্যুৎ কেন্দ্রে কি কোন 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 বিদ্যুৎ কেন্দ্র? যেমন সিদ্ধিরগঞ্জ, শাহজিবাজার, আশুগঞ্জ, ঘোড়াশাল ইত্যাদি। আর প্রাকৃতিক গ্যাস এবার সার কারখানাগুলোতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। তাহলে একটা দেখলাম বিদ্যুৎ উৎপাদনে, এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। আমরা দেখলাম একটা কোথায় প্রথমে হলো, একটা প্রথমে আমাদের বলেছে প্রাকৃতিক গ্যাস কোথায় জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, জ্বালানি হিসেবে। 2 নম্বরে দেখলাম বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়, এবং বিদ্যুৎ উৎপাদনে কি করা হয়? কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। এখন আমরা দেখছি প্রাকৃতিক গ্যাস সার কারখানাতেও কি কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, সার কারখানাতে। কীটনাশক, ওষুধ, রাবার, প্লাস্টিক, কৃত্রিম তন্তু তৈরির জন্য প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। এছাড়াও চা বাগান, কৃষি ও পরিবহন খাত, গৃহস্থলী কাজে প্রাকৃতিক গ্যাস ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই স্লাইডটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট যে বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস কোথায় কোথায় ব্যবহার করা হয়। তারপর দেখো কয়লা, বাংলাদেশের কয়লা সম্পর্কে পড়ি। কয়লা বাংলাদেশের অন্যতম উল্লেখযোগ্য খনিজ সম্পদ। বহু বছর যাবত এদেশে কয়লা জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভূতত্ত্ববিদদের মতে বাংলাদেশে 1000 মিটার নিচে অত্যন্ত উন্নত মানের কয়লা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তবে তা উত্তোলন অনেক ব্যয়বহুল। তাহলে চিন্তা করো বাংলাদেশে কয়লা আছে এবং সেটা 1000 মিটার নিচে অবস্থান করছে। এখন ওখান থেকে যে তুমি তুলবা, তার জন্য বাংলাদেশে পর্যাপ্ত যে প্রযুক্তিগত সহায়তা সেটা নাই। বাংলাদেশে 1959 সালে বগুড়া জেলার কুৎসা নামক স্থানে সর্বপ্রথম কয়লার সন্ধান পাওয়া যায়। পরবর্তীকালে বগুড়ার জামালগঞ্জ, রংপুরের পীরগঞ্জ ও খালাসপীর, দিনাজপুরের বড়পুকুরিয়া, দিঘিপাড়া ও ফুলবাড়ি, ফরিদপুরের বাগিয়া প্রভৃতি স্থানে কয়লা ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। এছাড়া গোপালগঞ্জ ও খুলনার চান্দা ও রাখিয়া বিলে প্রচুর পিট কয়লার সন্ধান পাওয়া গেছে। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম? বাংলাদেশের অন্যতম একটা খনিজ সম্পদ হচ্ছে কয়লা, এবং এই কয়লাটা বাংলাদেশের কোথায় সবচেয়ে বেশি আছে? বাংলাদেশের ভূপৃষ্ঠের নিচে আছে, এবং এটা 1000 মিটার নিচে আছে। কিন্তু বাংলাদেশে সেই প্রযুক্তিগত ওই সহায়তা নেই যে বাংলাদেশ খুব ভালোভাবে এটা উত্তোলন করতে পারবে। তারপর দেখো কয়লার ব্যবহার। কয়লার ব্যবহার আমরা কোথায় কোথায় ব্যবহার করি? বাংলাদেশের বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কয়লা ব্যবহার করা হয়। তাহলে বাংলাদেশের বিভিন্ন বিদ্যুৎ উৎপাদনে কি ব্যবহার করা হয়? কয়লা ব্যবহার করা হয়। যেমন বর্তমানে বড়পুকুরিয়া থেকে উত্তোলিত কয়লার 65% বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হচ্ছে। তাহলে ভালো করে দেখো, আমরা যে বিদ্যুৎ উৎপাদন করি, বিদ্যুৎ উৎপাদনকারী একটু কি দেখলাম? প্রাকৃতিক গ্যাসটা দেখলাম। এখন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আরেকটা জিনিস ব্যবহার করে, সেটা কি ব্যবহার করে? কয়লা ব্যবহার করা হয়। যেমন বর্তমানে বড়পুকুরিয়া থেকে মানে কয়লা বর্তমানে বড়পুকুরিয়া থেকে যে উত্তোলিত কয়লা ব্যবহার করা হচ্ছে, তার 65% বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন ব্যবহৃত হচ্ছে। তাহলে ভালো জিনিস পড়ছি, একটা জিনিস পড়লে আরেকটা জিনিস মুখস্থ থাকবে। কি মুখস্থ থাকবে? বিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়, বিদ্যুৎ উৎপাদনে কয়লাও ব্যবহার করা হয়। যেমন এই যে বড়পুকুরিয়া থেকে তুমি কয়লা ব্যবহার করছো, বড়পুকুরিয়াতে কি আছে? তাপবিদ্যুৎ কেন্দ্র আছে। তাহলে কয়লা দিয়ে তুমি বিদ্যুৎ উৎপাদন করছো, এবং সেখানে 65% কয়লাই ব্যবহার হয়ে যাচ্ছে। অবশিষ্ট 35% কয়লা ব্যবহৃত হচ্ছে কোথায়? ইটভাটায়। তাহলে ইটভাটায় কয়লা লাগে কলকারখানা সহ অন্যান্য খাতে। এছাড়া কুটির শিল্প, গৃহস্থলী কাজে কয়লা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। তাহলে তুমি এটা পারবে। এখন আমরা দেখব খনিজ তেল। বাংলাদেশে খনিজ তেল কি পরিমাণে আছে বা খনিজ তেলের কি অবস্থা। তেল এক ধরনের তরল হাইড্রোকার্বন বা পেট্রোলিয়ামজাত খনিজ, যা গুরুত্বপূর্ণ জ্বালানি সম্পদের পর্যায়ভুক্ত। একটু আগে আমরা পড়ছি খনিজ তেলকে আমরা কি বলি? পেট্রোলিয়াম বলি। বাংলাদেশের পূর্বাঞ্চলে ভূতাত্ত্বিক পরিবেশ ও মৃত্তিকার গঠন কাঠামো পেট্রোলিয়াম সংস্কৃতির দিক থেকে সম্ভাবনাময়। তাহলে বাংলাদেশের পূর্বাঞ্চলকে আমরা বলতে পারি এখানে আমরা খনিজ তেল পেতে পারি, মানে সম্ভাবনাময় এখানে পেতে পেতে। ভালো করে বাংলাদেশের পূর্বাঞ্চল কোথায়? সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের দিকে। বা বিশেষ করে সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলের ভাতযুক্ত এলাকা ভূবিজ্ঞানের মধ্যে তেল প্রাপ্তির দিক থেকে সম্ভাবনাময়। এটা পরীক্ষা আসতে পারে কিন্তু। তাহলে বাংলাদেশের খনিজ তেল কোথায় তুমি পেতে পারো? সিলেট ও চট্টগ্রাম এলাকায়। যারা সিলেট ও চট্টগ্রামে আছো তারা বাংলাদেশের কি রিচ কোয়ালিটির লোক হয়ে যাবা তেল পাইলে। তাহলে দেখো বিশেষ করে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের ভাতযুক্ত এলাকা ভূবিজ্ঞানীদের মতে তেল প্রাপ্তির দিক থেকে সম্ভাবনাময়। সিলেটের হরিপুরে 1955 সালে গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হওয়ার সময় থেকে তেল সঞ্চিতির সম্ভাবনার দিকে আসার সঞ্চয় হয়। আমরা একটু আগেই পড়েছি প্রাকৃতিক গ্যাস সর্বপ্রথম সিলেটে হরিপুর থেকে উত্তোলন করা হয়, এবং এটি 1955 সালে। ঠিক সেম সেই সময় থেকেই আমরা ধারণা করছি যে ওই জায়গায় আমরা কি পাইতে পারি? খনিজ তেল পেতে পারি। তাহলে সিলেটের হরিপুরে 1955 সালে গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হওয়ার সময় থেকেই তেল সঞ্চিতির সম্ভাবনা সম্পর্কে আশার সঞ্চার হয়, মানে এখানে পেতে পারি।
অবশেষে তাহলে চিন্তা করো, তুমি 1955 সালে প্রাকৃতিক গ্যাস এখান থেকে পেয়েছো সিলেটের হরিপুর থেকে। 1986 সালের ডিসেম্বর মাসে এই গ্যাস ক্ষেত্র এলাকায় সপ্তম কূপ খননের সময় তেল সঞ্চিতির সন্ধান পাওয়া যায়। তার মানে যেখানে এই প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় সেখানে তেল পাওয়ার সম্ভাবনা বেশি, খনিজ তেল পাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে 1955 সালে আমরা প্রাকৃতিক গ্যাস পেয়েছি সিলেটের হরিপুরে, আর 1986 সালে আমরা কি পেয়েছি? খনিজ তেল পেয়েছি। তাহলে এখানে মনে রাখতে হবে 1986 সালের ডিসেম্বর মাসে আমরা খনিজ তেল পেয়েছি। এবং কোথায় পেয়েছি? এই গ্যাস ক্ষেত্র এলাকার সপ্তম কূপ খননের সময়। এই ক্ষেত্র থেকে প্রতিদিন 600 ব্যারেল হারে অপরিশোধিত তেল উত্তোলন করা হয়। তার মানে প্রতিদিন কত? 600 ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলন করা হয়। মৌলভীবাজারে বরমসালে বাংলাদেশের দ্বিতীয় তেল ক্ষেত্র অবস্থিত। তাহলে মৌলভীবাজারে বরমসালে কি অবস্থিত? বাংলাদেশের দ্বিতীয় তেল ক্ষেত্র অবস্থিত। এই ক্ষেত্র থেকে দৈনিক কত ব্যারেল? 1200 ব্যারেল তেল উত্তোলিত হয়। এখন খনিজ তেল আমরা কোথায় ব্যবহার করি? বলছে বাংলাদেশের থেকে প্রাপ্ত, মানে বাংলাদেশে প্রাপ্ত খনিজ তেল অশোধিত এবং নিম্নমানের। মানে খনিজ তেলটা কি অশোধিত নিম্নমানের, অর্থাৎ যে তেলটা আমরা তুলছি এটা তো পরিশোধিত না, এটা হচ্ছে অপরিশোধিত মানে অশোধিত, এবং বাংলাদেশের যে তেলটা সেটা হচ্ছে নিম্নমানের। এই তেল পরিশোধন যথেষ্ট ব্যয়বহুল হয়। এই তেলটা তুমি যে পরিশোধন করবে এটা যথেষ্ট ব্যয়বহুল এবং খনি থেকে উত্তোলন অলাভজনক। সাধারণত দেখা যায় যে আমি যদি খনি থেকে উত্তোলন করি তাহলে ওইটা যে কস্ট পড়বে, ওই কস্টেই আমি বাইরের দেশ থেকে কি করতে আমদানি করতে পারি। সেই জন্য অনেক সময় কি হয়, নিজের দেশে তেল থাকার পর ওটাকে আমরা উত্তোলন করি নি, কারণ এখানে আমাদের কারিগরি প্রযুক্তি নাই। কারিগরি প্রযুক্তি যদি থাকতো বা অনেক টেকনোলজি থাকতো আমরা এইটা কস্টটা কমাই ফেলতে পারতাম। তাহলে আমরা মনে রাখছি আমাদের আছে, বাট আমরা তুলছি না, কারণ হচ্ছে কি আমাদের কারিগরিটা কি অনেক কস্টলি হয়ে যাবে, অনেক ব্যয়বহুল হয়ে যাবে। তাহলে বাংলাদেশে প্রাপ্ত খনিজ তেল অশোধিত এবং নিম্নমানের। এই তেল পরিশোধন যথেষ্ট ব্যয়বহুল, তার জন্য খনি থেকে উত্তোলন অলাভজনক। তাহলে দেখলাম এই তেল পরিশোধন যথেষ্ট ব্যয়বহুল হয়, খনি থেকে উত্তোলন অলাভজনক। শক্তি উৎপাদনের জন্য জ্বালানি হিসেবে তেল ব্যবহৃত হয়। তাহলে শক্তি উৎপাদনের জন্য জ্বালানি হিসেবে তেল ব্যবহৃত হয়। এছাড়াও বিভিন্ন ধরনের কৃত্রিম তন্তু, রঞ্জক দ্রব্য, কীটনাশক উৎপাদন উপকরণ হিসেবে পেট্রোলিয়ামের যথেষ্ট চাহিদা রয়েছে। এরপরে আমরা চুনাপাথরটাকে দেখবো। এটি বাংলাদেশের একটি অন্যতম খনিজ। বাংলাদেশের সিলেট ও বগুড়া অঞ্চলে চুনাপাথর সঞ্চিতির সন্ধান পাওয়া গিয়েছে। সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার সীমান্ত সংলগ্ন বাগলিবাজার, লালঘাট, টাকিরহাট নামক স্থানে স্বল্প গভীরতায় বিশেষ করে 6 থেকে 76 মিটার চুনাপাথরের ক্ষেত্র রয়েছে। এর মধ্যে বাগলিবাজারে 17 মিলিয়ন, লালঘাটে 9.8 মিলিয়ন, টাকিরহাটে 2.2 মিলিয়ন টন চুনাপাথর মজুদ আছে। বগুড়া অঞ্চলের জয়পুরহাটের, জামালগঞ্জের, নওগাঁর পত্নীতলা অবস্থিত চুনাপাথর ক্ষেত্র অধিক গভীরতায় এবং 570 থেকে 548 মিটার অবস্থিত। তাহলে খনি দুটিতে মজুদের পরিমাণ 270 মিলিয়ন টন। এছাড়া নওগাঁর বাদলগাছি উপজেলায় 2270 ফুট গভীরতায় খনিজের সন্ধান পাওয়া গেছে। বাংলাদেশের একমাত্র দ্বীপ সেন্ট মার্টিনেও প্রায় 1 মিলিয়ন মেট্রিক টন চুনাপাথর সঞ্চিত রয়েছে। তাহলে এই যে আমরা জিনিসগুলো পড়ছি, কোথায় কোথায় আমরা চুনাপাথর দেখতে পাচ্ছি? বাংলাদেশের সিলেট জেলায় পাচ্ছি এবং বগুড়া জেলায় পাচ্ছি। তারপর আরো কিছু এলাকা পাইছি যে সিলেট বিভাগের কোথায় কোথায়, যেমন সুনামগঞ্জের সীমান্তের বাগলিবাজার, লালঘাট, টাকেরঘাট স্থানে। তারপরে যদি আমরা বগুড়া যাই, বগুড়ার জয়পুরহাটে আছে, জামালগঞ্জ আছে, নওগাঁতে আছে। তাহলে এই জিনিসগুলো আমাদের মুখস্থ রাখলে হয়ে যাবে। সিলেটের কোথায় কোথায়? সিলেটের সুনামগঞ্জের বাগলিবাজার, লালঘাট, টাকেরঘাটে। তারপরে যদি আমরা বগুড়াতে যাই, বগুড়াতে কোথায়? বগুড়া অঞ্চলের জয়পুরহাটের, জামালগঞ্জে, নওগাঁর পত্নীতলায় এগুলো অবস্থিত। এগুলো আমাদের মনে থাকবে। আমরা এই চুনাপাথরটা কোথায় ব্যবহার করি? আমরা চুনাপাথরটা অনেক ব্যবহার আছে। যেমন যদি কোনো ঘর নির্ণয় করি, চুনাপাথর ব্যবহার করি সিমেন্ট প্রস্তুতে, গ্লাস ও কাগজ শিল্পে, সাবান ও ব্লিচিং পাউডার তৈরিতে চুনাপাথর ব্যবহার করা হয়। তাহলে ঘর নির্ণয়ে আমরা চুনাপাথর ব্যবহার করি, সিমেন্ট প্রস্তুতে চুনাপাথর ব্যবহার করি, গ্লাস ও কাগজ শিল্পে, সাবান ও ব্লিচিং পাউডার তৈরিতে চুনাপাথর ব্যবহৃত হয়। এখন অধাতব খনিজের ভিতরে প্রথমে আমরা কঠিন শিলা। মাটি আর শিলার ডিফারেন্স হচ্ছে মাটির সাথে শিলা হচ্ছে অনেক শক্ত। হ্যাঁ, বাংলাদেশের রাজশাহী, বগুড়া, দিনাজপুর, রংপুর অঞ্চলে কঠিন শিলাক্ষেত্রের সন্ধান পাওয়া গিয়েছে। দেশে কঠিন শিলার মোট মজুদের পরিমাণ 171 মিলিয়ন টন, যার মধ্যে উত্তোলনযোগ্য প্রায় 101 মিলিয়ন টন। মানে 171 আছে, উত্তোলন করা যাবে হচ্ছে 101 মিলিয়ন টন। এমন দিনাজপুর, রংপুর অঞ্চলে কঠিন শিলাক্ষেত্রে স্বল্প গভীরতায় অবস্থিত। তাহলে আমরা পাচ্ছি কোথায় কোথায়? রাজশাহী, বগুড়া, দিনাজপুর, রংপুর। এদের মধ্যে দিনাজপুর এবং রংপুর অঞ্চলের কঠিন শিলাক্ষেত্র স্বল্প গভীরতায় অবস্থিত। মানে খুব মাটির খুব কম নিচ, মাটির যে নিচেটা এটা খুব তাড়াতাড়ি। হ্যাঁ, এখানকার শিলাক্ষেত্র বাণিজ্যিক উত্তোলনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। দিনাজপুরের রানীপুকুরে প্রায় 30 কোটি মেট্রিক টন কঠিন শিলা সঞ্চিত রয়েছে। মধ্যপাড়ায় ভূপৃষ্ঠের 122 থেকে 125 মিটার গভীরতা পর্যন্ত পূর্ব স্তরে আনুমানিক 40 কোটি মেট্রিক টন কঠিন শিলা সঞ্চিত রয়েছে। আর এগুলো আমরা কঠিন শিলা কোথায় কোথায় ব্যবহার করি? বাংলাদেশের রেলপথ ও রাস্তাঘাট নির্মাণে, বাঁধ ও সেতু নির্মাণে কঠিন শিলা ব্যবহৃত হয়। তাহলে পরীক্ষা আসতে পারে বাংলাদেশের রেলপথ
রাস্তাঘাট নির্ণয় কোনটি ব্যবহার করা হয়? কঠিন শিলা ব্যবহার করা হয়। তারপর দেখো চীনামাটি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। চীনামাটি যদি না চিনো তাহলে তোমার বাসায় যে দেখো চীনামাটির বিভিন্ন আসবাবপত্র আছে, আসবাবপত্র না, চীনামাটির কি আছে, বাসন আছে, হ্যাঁ ওগুলো। ময়মনসিংহের উত্তর সীমানা সংলগ্ন বিজয়পুরে 1950-এর দশকে শ্বেত মৃত্তিকার সন্ধান পাওয়া যায়। চীনামাটি কি শ্বেত মৃত্তিকা? চীনামাটি মানে শ্বেত মৃত্তিকা। শ্বেত মানে কি সাদা, আর মৃত্তিকা মানে মাটি, সাদা মাটির। গাঢ় পাহাড় সন্নিহিত এই শ্বেত মৃত্তিকার স্তর পার্শ্ববর্তী পলল গঠিত সমভূমি এলাকাতে কিছু উঁচুতে অবস্থিত, 2 থেকে সীমিত পরিসরে 4 মিটার পর্যন্ত পুরু। তাহলে কি 2 থেকে সীমিত পরিসরে 4 মিটার পর্যন্ত পুরু, এবং এই স্তরে আনুমানিক 2 লক্ষ মেট্রিক টন শ্বেত মৃত্তিকা সঞ্চিত রয়েছে। এই ক্ষেত্র থেকে শ্বেত মৃত্তিকা উত্তোলিত হয়ে থাকে। বাংলাদেশের অন্যান্য কয়েকটি এলাকাতে শ্বেত মৃত্তিকার সন্ধান পাওয়া গেছে। শ্বেত মৃত্তিকা মানে সাদা মাটি। শেরপুর জেলার নালিতাবাড়ি, নওগাঁ জেলার পত্নীতলা, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলার চীনামাটির সন্ধান পাওয়া গেছে। তার মানে ময়মনসিংহের শেরপুর জেলা, নওগাঁ জেলা হচ্ছে বগুড়াতে, হবিগঞ্জ ও মৌলভীবাজার হচ্ছে কোথায়, সিলেটে। তাহলে ময়মনসিংহে পাওয়া যায়, তারপর আমরা কোথায়, বগুড়া পাওয়া যায় এবং সিলেটে পাওয়া যায় এগুলোতে, তাই না? এর ব্যবহার কোথায়? এই যে বাসনপত্র, চীনামাটির বাসনপত্র, শৌখিন দ্রব্যাদি, বিশেষ প্লেট, টাইলস, বৈদ্যুতিক ইনসুলেটর, স্যানিটারি সরঞ্জাম, কাগজ ও বিভিন্ন প্রকার রাসায়নিক শিল্পে সিরামিক্স চীনামাটি ব্যবহৃত হয়। চীনামাটি মানে সিরামিক্স, হ্যাঁ এগুলো পড়তে হবে। এখন দেখবো কাঁচবালি। কাঁচবালি দেখে যেন অন্য কিছু মনে করো না। কাঁচবালি কি দেখো, কাঁচবালি মানে কাঁচ, হ্যাঁ। বাংলাদেশের সিলেট জেলার লালঘাট, শাহজিবাজার, সাতিয়া, শেরপুরের বালিয়াজুরি, কুমিল্লার 14 এলাকায় বেলে পাথর কাঁচবালি সঞ্চিত রয়েছে। এর প্রত্যেকটা সময় এর ব্যবহারগুলো পড়বা, পরীক্ষা আসতে পারে যে কাঁচবালি কোথায় ব্যবহার করে। বিভিন্ন ধরনের কাঁচ প্রস্তুতিতে, রাসায়নিক দ্রব্য, রং, অগ্নিরোধক ইত্যাদিতে কাঁচবালি ব্যবহৃত হয়। এই যে রং, এটা পরীক্ষা কিন্তু প্রায় আসে, যে রং ও অগ্নিরোধক ইট তৈরিতে কাঁচবালি ব্যবহার করা হয়। এখন দেখো তেজস্ক্রিয় বালি, এটা হচ্ছে কাঁচবালি, এটা তেজস্ক্রিয় বালি। তেজস্ক্রিয় বালিটা কি? কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত সমুদ্র সৈকতে মোনাজাইট, জিরকন, তারপরে ইলমেনাইট, ব্যাটাইল প্রভৃতি তেজস্ক্রিয় খনিজ উপাদানের সন্ধান পাওয়া গিয়েছে। সাধারণত বালি থেকে এসব ভারী খনিজ পৃথক করে বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহার করা হয়। এর ব্যবহার কোথায়? ইস্পাত ও সিরামিক শিল্পে, আণবিক চুল্লিতে এ ধরনের খনিজ ব্যবহার করা হয়। এই যে এখানে আণবিক চুল্লি, এটা কিন্তু পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। তেজস্ক্রিয়তা মানেই কি? কোন আণবিক চুল্লি, হ্যাঁ এগুলো। এরপরে দেখো খনিজ লবণ। খনি থেকে যে লবণ আমরা সংগ্রহ করি, এক হচ্ছে লবণ আমরা কি করি, তৈরি করি, আর একটা খনি থেকে সংগ্রহ করি। বলছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অন্তত 3টি ঝর্ণার সন্ধান পাওয়া গেছে, যেগুলোর পানি লবণাক্ত। সমুদ্রের পানি থেকে এদেশে বহু প্রাচীনকাল থেকে খাদ্য লবণ আহরণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বিশেষ করে আমাদের কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুর, বরগুনা প্রভৃতি এলাকায় সমুদ্রের পানি থেকে লবণ আহরণ শিল্প গড়ে উঠেছে। এই লবণটা আমরা কোথায় ব্যবহার করি? চামড়া সংরক্ষণের জন্য, কস্টিক সোডা প্রস্তুতিতে এবং বিভিন্ন রাসায়নিক শিল্পে লবণের চাহিদা রয়েছে। খাদ্য, ওষুধ, সার ও রাসায়নিক শিল্পে এবং চামড়া প্রক্রিয়াজাতকরণের শিল্প খনিজ হিসেবে লবণ ব্যবহার করা হয়। তাহলে আমরা দেখলাম লবণ কোন কোন জেলায় পাওয়া যায়, লবণ কোথায় কোথায় ব্যবহার করা হয়। তো এরপরে আমরা দেখব লৌহ আকরিক। বাংলাদেশের কেমন লৌহ আকরিক পাওয়া যায়? কারণ লৌহ আকরিক জিনিসটা কি, যে দেশ লোহাতে বেশি স্বয়ংসম্পূর্ণ, সে দেশে অবকাঠামোগত উন্নয়ন বেশি ভালো হবে, সে দেশ রপ্তানিতেও কি হবে, বেশি সমৃদ্ধ হবে। দিনাজপুরের হাকিমপুর উপজেলার ইসবপুর গ্রামে আগ্নেয় শিলার স্তরে লোহার আকরিক, বিশেষ করে লোহার আকরিককে আমরা ম্যাগনেটাইট বলা হয়। এটা ভালো করে, লোহার আকরিককে আমরা কি বলি, ম্যাগনেটাইট। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, লোহার আকরিককে আমরা কি বলি, ম্যাগনেটাইট। এখানে সঞ্চিত আছে দিনাজপুরের হাকিমপুর উপজেলা ইসবপুর গ্রামে, কোথায়? আগ্নেয় শিলার স্তরে। তাহলে বেশিরভাগ কোথায় থাকে? আগ্নেয় শিলার স্তরে। বিশেষ করে শিলার চির বা ফাটল বরাবর ভূপৃষ্ঠের 1300 থেকে 1650 ফুট গভীরে লোহার স্তর পাওয়া গেছে। খনিটির আয়তন প্রায় 10 বর্গ কিলোমিটার। খনিটিতে প্রায় 500 থেকে 600 মিলিয়ন টন লোহা সহ মূল্যবান পদার্থ রয়েছে। এটি বাংলাদেশের প্রথম লোহার খনি। তাহলে বাংলাদেশের প্রথম লোহার খনি কোনটা? দিনাজপুরের হাকিমপুর উপজেলা ইসবপুর গ্রামে। এখনকার লোহার মান 60% উপরে, তার মানে বাংলাদেশের লোহা পাওয়া যায়। এরপর দেখো গ্রানাইট, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। গ্রানাইট দিনাজপুর জেলার মধ্যপাড়ায় বাংলাদেশে একমাত্র গ্রানাইট পাথরের খনি অবস্থিত। দিনাজপুর জেলার মধ্যপাড়ায় 2007 সাল থেকে এ পাথর উত্তোলন করা হচ্ছে। কত সাল থেকে? 2007 সাল থেকে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নাম, কত সুন্দর, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নাম কি? নাম। 2007 সালে খনিটি নির্মাণ শেষ করে এবং উৎপাদনে নিয়ে আসে। তাহলে দেখলাম দিনাজপুর জেলার মধ্যপাড়ায় বাংলাদেশে একমাত্র গ্রানাইট পাথরের খনি অবস্থিত। আর এটি যে কাজটি যারা করে সেটা উত্তর কোরিয়ার, এবং তাদের কোম্পানির নাম আছে নাম। কত সালে? 2007 সালে।
খনিটি 1985 সালে বাংলাদেশের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ আবিষ্কার করে। এখানে প্রায় 1 বর্গমিটার অতি অল্প গভীরতাতে গ্রানাইট পাথরে মজুদ রয়েছে। মানে এখানে যে খনিগুলোতে রয়েছে এগুলো অতি অল্প গভীরতায়, মানে অনেক বেশি না। খনিটিতে মজুদের পরিমাণ 17,40,00,000 টন, যার প্রায় 42% উত্তোলনযোগ্য। তার মাত্র 42% উত্তোলন করা যাবে। বছরে 16 লাখ টন করে উত্তোলনের মাত্রা ধরে নির্মিত এই খনি থেকে 70 বছর উত্তোলন করা যাবে। তাহলে 70 বছর ধরে আমরা এখন উত্তোলন করতে পারবো। এই যে গ্রানাইট বললাম, গ্রানাইট কোথায় কোথায় আমরা ব্যবহার করি? অবকাঠামো উন্নয়ন কাজে, যেমন বৃহৎ সেতু, সড়ক, মহাসড়ক, নদী শাসন, নদী ভাঙন রোধ, বন্যা নিয়ন্ত্রণে এই কঠিন শিলার ব্যাপক চাহিদা রয়েছে। একটু আগে আমরা কঠিন শিলা পড়েছিলাম। কঠিন শিলা বিশেষ করে আমরা আরো কোথায় ইউজ করি? রেলপথে ইউজ করি। তো এই যে খনিজ সম্পদের কথা বললাম, বাংলাদেশের অর্থনীতিতে খনিজ সম্পদের গুরুত্ব কি? বাংলাদেশের অর্থনীতিতে খনিজ সম্পদের গুরুত্ব বলতে বোঝায়, প্রথমেই যদি তোমাকে শর্টকাট বলি, মনে করো বাংলাদেশের স্বর্ণ একটা খনি পাওয়া গেছে, তাহলে বাংলাদেশের রাতারাতি অনেক বড় লোক হয়ে যাবে। ঠিক সিমিলারলি এই যতটুকু আমাদের খনিজ সম্পদ আছে, এই খনিজ সম্পদের বাংলাদেশের অর্থনৈতিকের দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দেখব। এটা তোমার পরীক্ষায় ঘ নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, সো মাচ ইম্পর্টেন্ট। খনিজ সম্পদে বাংলাদেশ সমৃদ্ধ না, তারপরেও বাংলাদেশে কি আছে? প্রাকৃতিক গ্যাস আছে। এই প্রাকৃতিক গ্যাসের উত্তোলন ও ব্যবহার এদেশের অর্থনীতিকে সম্ভাবনাময় করে তুলেছে। প্রাকৃতিক গ্যাস ছাড়াও অন্যান্য খনিজ সম্পদের সুষম ও যথাযথ ব্যবহারের মাধ্যমে আমাদের জাতীয় অর্থনীতিকে সুদৃঢ় অবস্থানে নেওয়া সম্ভব। এখানে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, যে আমরা দেখেছিলাম বাংলাদেশে যে খনিজ তেল আছে, এই খনিজ তেল অশোধিত এবং নিম্নমানের। আবার এমনও আছে এগুলো তুলতে খুবই কষ্ট হবে বা যে টাকা পয়সা খরচ করা হবে। তো এইগুলো যদি আমরা প্রযুক্তিগত জ্ঞানের মাধ্যমে তুলতে পারি, তাহলে একদিক থেকে দেখা যায় বাংলাদেশ লাভবান হবে। তো এখানে আমাদের প্রযুক্তিগত এবং কাঠামোগত উন্নয়ন দরকার। অর্থনীতিকে সুদৃঢ় অবস্থানে নেওয়া সম্ভব যদি আমাদের অর্থনীতির এই প্রাকৃতিক সম্পদগুলো অনেক বেশি পরিমাণে থাকে। তো চলো দেখি কৃষি উন্নয়ন। বাংলাদেশ কৃষি উন্নয়নে খনিজ সম্পদ প্রত্যক্ষ পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কেন পালন করছে? এই যে আমরা প্রাকৃতিক গ্যাসের কথা বলছি, এই প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে আমরা দেখেছিলাম আমরা কোনো সারের কাঁচামাল হিসেবে ব্যবহার করি, বিশেষ করে রাসায়নিক সারের কাঁচামাল হিসেবে ব্যবহার করি। তাহলে প্রাকৃতিক গ্যাস দ্বারা সার ও কীটনাশক তৈরি করা হয়। যদি প্রাকৃতিক গ্যাস বাংলাদেশে বেশি না থাকতো, তাহলে এই যে কৃষির ক্ষেত্রে এগুলোকে আমরা সমস্যার সম্মুখীন হতাম। আবার বিভিন্ন ধরনের কৃষির যন্ত্রপাতিও বিশেষ কোদাল, দা, কাস্তে তৈরি করা হয় খনিজ সম্পদের মাধ্যমে, অর্থাৎ আকরিক লোহার মাধ্যম দিয়ে। তারপর শিল্প উন্নয়ন, শিল্পের উন্নয়ন কিভাবে হবে? বাংলাদেশের শিল্প উন্নয়নে খনিজ সম্পদের অত্যন্ত গুরুত্ব রয়েছে। এখন তুমি যখন একটা শিল্প দাঁড় করাও, তাহলে শিল্পের কি লাগবে? শক্তি উৎপাদনের জন্য কি লাগবে? শক্তি সম্পদ লাগবে। এই শক্তি সম্পদ তুমি কোথা থেকে পাবা? প্রাকৃতিক গ্যাস থেকে পাবা, কয়লা থেকে পাবা। তাহলে বাংলাদেশের শিল্পায়নে খনিজ সম্পদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খনিজ পদার্থ শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। যেমন প্রাকৃতিক গ্যাস শুধু শিল্পের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় না, বরং রাসায়নিক শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমরা একটা জিনিস দেখলাম, এই যে প্রাকৃতিক গ্যাসের কথা আমরা বলছি, কিসের কথা বলছি? প্রাকৃতিক গ্যাসের কথা আমরা বলছি। এই প্রাকৃতিক গ্যাস সাধারণত দুইটা ক্ষেত্রে ব্যবহার করা হয়। একটা ক্ষেত্র কোথায়? একটা ক্ষেত্র হচ্ছে এই প্রাকৃতিক গ্যাস আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি, এবং আরেকটা ক্ষেত্র হিসেবে কাঁচামাল হিসেবে আমরা ব্যবহার করি। খনিজ সম্পদের উপর ভিত্তি করে ছোট বড় অনেক কলকারখানা গড়ে উঠেছে। তন্মধ্যে আরেকটা জিনিস, যেখানে প্রাকৃতিক গ্যাস পাওয়া যাবে তার আশেপাশে সাধারণত বিভিন্ন শিল্প কারখানা গড়ে ওঠে। চুনা পাথর, সিলিকা, বালি ইত্যাদি শিল্পের কাঁচামাল হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তারপরে বিদ্যুৎ উৎপাদন, এই যে আমরা বিদ্যুৎ উৎপাদন করি, বিদ্যুৎ উৎপাদন অধিকাংশ সময় আমাদের কি লাগে? প্রাকৃতিক গ্যাস লাগে। বাংলাদেশের তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলো প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল ও কয়লা দ্বারা বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এই যে আমরা একটু আগে পড়ছিলাম কয়লার কথা পড়ছিলাম, দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনি থেকে 65% যে কয়লা পাই, তার 100% কয়লা পাই, তার 65% আমরা কি করি? দিনাজপুর তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করি। তাহলে বাংলাদেশের যে বিদ্যুৎ উৎপাদন গুলো, সেখানে প্রাকৃতিক গ্যাস দিয়ে, খনিজ তেল দিয়ে, কয়লা দ্বারা উৎপাদন করা হয়, যা আমাদের শিল্পায়ন প্রত্যেক জীবনে বিরাট ভূমিকা পালন করছে। আমাদের দেশে উৎপাদিত বিদ্যুতের 90.66% গ্যাস ভিত্তিক। 4 নম্বর গৃহস্থলী জ্বালানি, এই যে আমরা বাড়ি ঘরে যে রান্না বান্না করি, এই রান্না বান্না করার যে উৎসটা মানে শক্তি সম্পদটা কোত্থেকে পাই? দেখো, বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাস শুধু শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় না, এগুলো গৃহস্থালিতে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, যেমন ঢাকা ও নারায়ণগঞ্জ শহরে। বলছে সরকারের আয়ের উৎস, সরকার বিশেষ করে প্রাকৃতিক গ্যাস যদি রপ্তানি করে, তাহলে সরকার কি টাকা পয়সা হবে না? কারণ সরকার সাধারণত দুইটা কাজ করে। সরকার কি করে? সরকার একটা হচ্ছে আয় করে, আর একটা হচ্ছে ব্যয় করে। তো সরকার এই যে ব্যয়টা করবে, ব্যয় করার জন্য তো টাকা পয়সা দরকার, তাহলে আয় করার মাধ্যম দিয়ে সে ব্যয় করতে পারে। ওকে, আর এই আয় করে কোত্থেকে? এই যে রপ্তানি করবে না সরকার, এই যে প্রাকৃতিক গ্যাস পাওয়ার ফলে, তাহলে এটা এক ধরনের সরকারের টাকা পয়সার সোর্স। তাহলে এখানে আমরা কি লিখবো? এখানে আমরা লিখবো সরকার।
বিভিন্ন প্রকার খনিজ সম্পদ বিশেষ করে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে সরকার প্রতি বছর প্রচুর পরিমাণে অর্থ আয় করে থাকে, যা বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় করে। তাহলে এটা আমরা পড়লাম। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, এই যে বাংলাদেশে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে, এই যে পরিবহন বা যোগাযোগ ব্যবস্থা করার জন্য প্রথমত রাস্তা করতে হবে। তাহলে এই রাস্তা করার সময় তোমার কঠিন শিলা লাগবে, কঠিন শিলাগুলো যদি বাংলাদেশেই পাও তাহলে বাইরের দেশে আমদানি করা লাগবে না। তাহলে তোমার রাস্তাঘাটটা কি ওই বাংলাদেশের উৎপাদিত বা বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ থেকে তুমি এটা তৈরি করতে পারলে। এখন ওই যে যানবাহনগুলো চলবে, এখন যানবাহনগুলো যদি বাংলাদেশের শক্তি সম্পদ তুমি ব্যবহার করো তাহলে তুমি এগুলো আরো স্মুথ ভাবে চালাতে পারবা। হচ্ছে বাংলাদেশে প্রাপ্ত নুড়ি পাথর ও কঠিন শিলা রেল লাইন, রাস্তাঘাট, পুল ও কালভার্ট ইত্যাদি নির্মাণ ও মেরামতে ব্যবহৃত হয়ে থাকে। আবার পরিবহন তরিত বিভিন্ন প্রকার খনিজ সম্পদ ব্যবহৃত হয়, লোহার কথা। তাই পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে খনিজ সম্পদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর দেখো রপ্তানি আয় বৃদ্ধি। বাংলাদেশে যদি বেশি প্রাকৃতিক সম্পদ থাকে তাহলে বাংলাদেশ কি বেশি পরিমাণে রপ্তানি করে টাকা পয়সা আয় করতে পারবে। খনিজ সম্পদ ব্যবহারের ফলে কৃষি উন্নয়ন ও শিল্পায়ন সম্ভব হয়েছে। তাহলে খনিজ সম্পদ ব্যবহারের ফলে কৃষি উন্নয়ন ও শিল্পায়ন সম্ভব হয়েছে। ফলে কৃষি ও শিল্প উভয় ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। উৎপাদন বৃদ্ধির ফলে উদ্বৃত্ত পণ্য দেশের বাইরে রপ্তানি করা সম্ভব হচ্ছে, ফলে রপ্তানি আয় বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আমাদের দেশে কি আছে, প্রাকৃতিক গ্যাস আছে। এই প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে আমাদের শিল্প এবং কৃষি এই দুইটা সেক্টরে আমরা বেশি পরিমাণে উৎপাদন করছি। এই উৎপাদন করার ফলে যে বেশি উদ্বৃত্ত আছে এটা বাইরের দেশে রপ্তানি করছি। রপ্তানি করার ফলে আমাদের দেশে কি আছে, টাকা পয়সা বেশি আসছে। এর ফলে আমাদের দেশে উন্নয়ন হচ্ছে। আমদানি ব্যয় হ্রাস। আমদানি ব্যয়, একটা দেশ সাধারণত দুইটা কাজ করে। একটা দেশ তার কোনো দ্রব্য কি করে, রপ্তানি করে, এবং কোনো দেশ যদি সেই দেশে না থাকে তখন সে আমদানি করে। এখন জাস্ট ইমাজিন করো, বাংলাদেশে যদি প্রাকৃতিক গ্যাস না থাকতো তাহলে বাংলাদেশকে প্রাকৃতিক গ্যাস আমদানি করতে হতো। আর যখন তুমি আমদানি করবা তাহলে তার মানে তোমাকে কি করতে হবে, তোমার নিজের দেশের টাকা পয়সা ওই দেশে চলে যাবে। তাহলে খনিজ সম্পদের ব্যবহারের ফলে কৃষি ও শিল্প উৎপাদন বৃদ্ধি হচ্ছে, ফলে বিদেশ থেকে পণ্য আমদানি করতে হচ্ছে না, ফলে আমদানি হ্রাস পাচ্ছে। বলছো অর্থনৈতিক উন্নয়ন, এটা স্বাভাবিক বিষয়। তোমার দেশ যদি প্রাকৃতিক সম্পদে অনেক বেশি উন্নত হয় তাহলে তোমার দেশে অর্থনৈতিক উন্নয়ন হবে। বাংলাদেশে প্রাপ্ত বিভিন্ন খনিজ সম্পদকে যথার্থ ব্যবহারের মাধ্যমে কৃষি, শিল্প এবং পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দেশের সঠিক অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে। মুদ্রার অপচয় হ্রাস। মুদ্রার অপচয় হ্রাস বলতে সেম কথা, আমদানির সাথে রিলেটেড। অর্থাৎ তোমাদের যদি প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ হয়, ধরো বাংলাদেশ প্রাকৃতিক গ্যাসে পরিপূর্ণ, তাহলে বাইরের দেশে তোমার প্রাকৃতিক গ্যাস কিনে আনতে হচ্ছে না, তাহলে তোমার মুদ্রার অপচয়টা হ্রাস হচ্ছে। দেশে খনিজ সম্পদে প্রাচুর্য থাকলে বৈদেশিক মুদ্রা ব্যয় করে খনিজ সম্পদ আমদানির প্রয়োজন পড়ে না। তাহলে এখানে আমরা এই 10টা সম্পদ, 10টা অর্থনৈতিক গুরুত্ব পড়লাম। এই গুরুত্বগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্ব ইংরেজি আছে ইম্পর্টেন্স। ইম্পর্টেন্স কি একটা নাউন, আর ইম্পর্টেন্ট একটা অ্যাডজেক্টিভ। ভারতের খনিজ ও শক্তি সম্পদ, বলছে ভারত খনিজ সম্পদের যথেষ্ট সমৃদ্ধ। বিশাল আয়তন ও ভূতাত্ত্বিক গঠনগত কারণে ভারতের বিভিন্ন স্থানে বিভিন্ন খনিজ ও শক্তি সম্পদ পাওয়া যায়। একটু আগে দেখেছি ভারতে প্রায় কয়লা পাওয়া যায় 2/3 বিহার রাজ্য, পশ্চিমবঙ্গে। হ্যাঁ, খনিজ তেল, আকরিক লোহা, কয়লা, প্রাকৃতিক গ্যাস, গ্রাফাইট, বক্সাইট, ম্যাঙ্গানিজ, অভ্র প্রভৃতি নানা খনিজ সম্পদ দেশে পাওয়া যায়। ভারতের দ্রুত বিকাশমান অর্থনীতিতে খনিজ সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা অবদান রেখে চলেছে। ভারতে কি কি পাওয়া যায় দেখো, আকরিক লোহা পাওয়া যায়। আকরিক লোহা ভারতের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ। ভারতে প্রাপ্ত আকরিক লোহা বিশেষ করে হেমাটাইট ও ম্যাগনেটাইট শ্রেণীর অতি উন্নত মানের। দেশের প্রধান আকরিক লোহার খনিগুলো বিহারের মালভূম, সিংভূম, উড়িষ্যার কেওনাঝাড়, ময়ূরভঞ্জ, বোনাই, মধ্যপ্রদেশের দুর্গ, বাস্তার, রায়পুর, বিলাসপুর অঞ্চলে অবস্থিত। এখানে জাস্ট মনে রাখলে হবে আকরিক লোহাতে ভারত হচ্ছে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, মানে ভারতের আকরিক লোহা সর্বাধিক বেশি পাওয়া যায়। এগুলো ব্যবহার করে কোথায় দেখো, ভারতের প্রাপ্ত আকরিক লোহের উপর ভিত্তি করে বিহারের জামশেদপুরে গড়ে উঠেছে বিশাল লৌহ ইস্পাত শিল্প। এটা হচ্ছে পৃথিবী বিখ্যাত। বিহারের জামশেদপুরে গড়ে উঠেছে বিশাল লৌহ ও ইস্পাত শিল্প কারখানা, এই যে যে আকরিক লোহা পায় তার উপর ভিত্তি করে। শিল্পের কাঁচামাল, পরিবহন সামগ্রী, যুদ্ধাস্ত্র, বৈদ্যুতিক সামগ্রী, গৃহ নির্মাণ উপকরণ, কৃষি ও চিকিৎসা সরঞ্জাম প্রভৃতি আকরিক লোহা ব্যবহার পরিলক্ষিত হয়। তারপরে আমরা জানি আকরিক লোহা দিয়ে এগুলো তৈরি করে। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম, ভারতে আকরিক লোহা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণদের আকরিক লোহা। এবং আকরিক লোহা ওখানে গড়ে উঠছে বিহারের জামশেদপুরে একটা কারখানা। কেন, বিহারের জামশেদপুরের পাশে একটা আকরিক লোহা খনি আছে এই কারণে। তারপর আমরা যে সীসার কথা বলি, ভারত বিশ্বের 7ম সীসা উত্তোলনকারী দেশ। ভারতের বিহার, উড়িষ্যা, আসাম, মেঘালয় প্রভৃতি রাজ্যে সীসার খনিগুলো অবস্থিত। সীসা কোথায় কোথায় ব্যবহার করা হয়, যেমন বিদ্যুৎ শিল্পে সীসা ব্যবহার করা হয়, যন্ত্রাংশ উৎপাদনে, পরিবহন খাতে, রাসায়নিক শিল্পে, রং প্রস্তুতে, সমরাস্ত্র নির্মাণে, গৃহস্থালী সামগ্রী তৈরি, সংকর বা মিশ্র উৎপাদনে সীসা ব্যবহৃত হয়। তাহলে আমরা দেখলাম সীসা কোথায় কোথায় ব্যবহার করা হয়। এখন দেখবো বক্সাইট। বক্সাইট ভারতের অন্যতম খনিজ সম্পদ। এটা কোথায় কোথায় পাওয়া যায়, গুজরাট, মেঘালয়, মণিপুর প্রভৃতিতে বক্সাইট পাওয়া যায়। ভারতে প্রায় 660 মিলিয়ন টন বক্সাইটের মজুদ আছে। আর এর ব্যবহারটা কোথায়, আমরা যে বৈদ্যুতিক তার তৈরি করি, পরিবহনের যন্ত্রপাতি উৎপাদনে, গৃহ নির্মাণে, আসবাবপত্র প্রস্তুতে, সংকর ধাতু উৎপাদন প্রভৃতি কাজে বক্সাইট ব্যবহৃত হয়ে থাকে।
তারপরে কয়লার কথা তো দেখলাম, পৃথিবীর কয়লা উৎপাদন দিক থেকে চীন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ার পরে ভারতের অবস্থান চতুর্থ। পৃথিবীতে ভারতের অবস্থান কত? চতুর্থ। তো এই কয়লাটা কোথায় আমরা ব্যবহার করি? এবং তার আগে আমরা দেখেছিলাম ভারতের 2/3 কয়লা পাওয়া যায় কোথায়? পশ্চিমবঙ্গের রানীগঞ্জ এবং বিহারের ঝাড়িয়া, গিরিডি, বোকারায়। তাহলে আমরা বলতে পারি দুইটা প্রদেশ, একটা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং একটা হচ্ছে বিহার, এই দুইটি অঞ্চলে কি পাওয়া যায়? ভারতের সবচেয়ে বেশি কয়লা পাওয়া যায়। এবং কয়লার অবস্থান পৃথিবীতে ভারতের কত? চতুর্থ। আর কয়লার ব্যবহার এবং গুরুত্ব কি? ভারতের কয়লার সর্বোত্তম ব্যবহার হয় লৌহ ইস্পাত শিল্পে, অর্থাৎ লোহা এবং ইস্পাত প্রসেসিং কাজকর্মে জ্বালানি হিসেবে কয়লার সহজলভ্যতা ভারতের লৌহ ইস্পাত শিল্পের প্রসারে ব্যাপক ভূমিকা পালন করছে। মনে রাখবা, একটার সাথে আর একটা রিলেটেড, অর্থাৎ তোমার দেশে যদি কয়লা থাকে তাহলে কয়লাকে তুমি জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারছো, আর এই জ্বালানিটা কোথায় যাচ্ছে? লৌহ ইস্পাত শিল্পের কারখানার কাজকর্ম হিসেবে। ফলে কয়লার দাম কম, তাহলে লৌহ ইস্পাত শিল্পটা ভালোভাবে গড়ে উঠছে। বাংলাদেশে তোমার প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। প্রাকৃতিক গ্যাস ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সম্পদ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভারতের আসাম রাজ্যের নাহারকাটিয়া, মোরান, হুগিরজান, টিনালি, উত্তর ভারতের কাংড়ায়, পশ্চিম ভারতের প্রাকৃতিক গ্যাসের খনিগুলো অবস্থিত। তাহলে ব্যবহার গুরুত্ব কি? বিভিন্ন শিল্প কারখানার কাঁচামাল হিসেবে আমরা জানি প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। বিভিন্ন শিল্প কারখানার কাঁচামাল হিসেবে, সার উৎপাদনে, যানবাহন ও কলকারখানার জ্বালানি হিসেবে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং গৃহস্থল রান্নার কাজে জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে। তুমি বারবার পড়বা প্রাকৃতিক গ্যাস কোথায় কোথায় ব্যবহার করে। তারপরে দেখো খনিজ তেল। খনিজ তেল উৎপাদনে ভারত বেশ সমৃদ্ধ। ভারতের মিজোরাম, ত্রিপুরা, আসাম, নাগাল্যান্ড, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, গুজরাট প্রভৃতি রাজ্য সঙ্গে খনিজ তেল উত্তোলিত হয়। স্ট্যাটিস্টিক্যাল রিভিউ অফ ওয়ার্ল্ড এনার্জি 2019-এর তথ্য মতে ভারতে খনিজ তেলের মজুদের পরিমাণ প্রায় 4.5 হাজার মিলিয়ন ব্যারেল। 2018 সালে দেশটির দৈনিক উৎপাদনের পরিমাণ ছিল প্রায় 869,000 ব্যারেল। আমরা যদি খনিজ তেলের ব্যবহার দেখি, বিভিন্ন শিল্পের জ্বালানি হিসেবে, পরিবহনে, কৃষি প্রভৃতি ক্ষেত্রে খনিজ তেল ব্যবহৃত হয়। কারণ এর আগে আমরা পড়ছি খনিজ তেল কোথায় কোথায় ব্যবহার করা হয়। তাহলে বিভিন্ন শিল্পের জ্বালানি হিসেবে, পরিবহন মানে যোগাযোগ ব্যবস্থা, বিভিন্ন আমরা যে যাতায়াত করি যে যানবাহন, সেগুলো, কৃষি প্রভৃতি ক্ষেত্রে খনিজ তেল ব্যবহৃত হয়। বাংলাদেশ এবং ভারতের খনিজ সম্পদটা আমরা কিভাবে উত্তোলন করব, ব্যবহার করব, সংরক্ষণ করব। এক কথায় বিষয়টা এটা মাথায় রাখতে হবে যে আমাদের মাটির নিচে, ভূপৃষ্ঠের নিচে এই খনিজ সম্পদ আছে। এই খনিজ সম্পদটাকে আমাদের যথাযথভাবে ব্যবহার করতে হবে। বিষয়টা এমন না যে আমি একদিনে সব ব্যবহার করব। কারণ পৃথিবীতে বিভিন্ন প্রজন্ম চলছে। অর্থাৎ আমরাই যদি এগুলো ব্যবহার করে ফেলি, তাহলে আমাদের নেক্সট যে প্রজন্মগুলো, তাহলে তো এরা তো বঞ্চিত হয়ে যাবে, এগুলো পাবে না। আবার এটাকে এমনভাবে ব্যবহার করতে হবে যেন প্রকৃতির যেন কোনো ক্ষয়ক্ষতি হয় না। অর্থাৎ কোনো একটা বনাঞ্চলের নিচে, জাস্ট ইমাজিন যে সুন্দরবনের নিচেই অনেক ভালো প্রাকৃতিক সম্পদ আছে। এখন আমি যে প্রাকৃতিক সম্পদটা উত্তোলন করতে যাই, তাহলে আমার কি সুন্দরবনটাই ধ্বংস হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি আমাকে যথাযথভাবে সবকিছু ভেবে চিন্তে তারপর উত্তোলন করতে হবে। তো দেখো বলছে বাংলাদেশ ও ভারতের খনিজ ও শক্তি সম্পদের মধ্যে কয়লা, প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল রয়েছে। এছাড়া চুনাপাথর, সিলিকা বালি উভয় দেশের খনিজ সম্পদে উল্লেখযোগ্য। বাংলাদেশ যত খনিজ সম্পদের সমৃদ্ধ, তার সবটুকু উত্তোলন, ব্যবহার, সংরক্ষণ করা সম্ভব হয় না, কারণ বাংলাদেশের কারিগরি জ্ঞান প্রযুক্তি নাই। বাংলাদেশের শক্তি সম্পদের মধ্যে কয়লা, প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল ইত্যাদি উত্তোলনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। খনিজ সম্পদ উত্তোলনের জন্য দেশের বাইরে থেকে অভিজ্ঞ লোক আনা হয়। এখন এই যে বাইরে থেকে অভিজ্ঞ লোক আনবা, ফলে তোমার এখানে ব্যয় বা কষ্ট অনেক বেশি হয়ে যাবে। ফলে খনিজ সম্পদগুলো অনেকটা বিদেশি শক্তির কাছে চলে যায়। এদের সংরক্ষণ ব্যবস্থা হুমকির মুখে পড়ে। প্রাকৃতিক গ্যাস দেশের চাহিদা মেটাতে সক্ষম, অথচ উত্তোলন এবং সংরক্ষণের অভাবে এর নিয়ন্ত্রণ ক্ষমতা বিদেশি শক্তিতে চলে যাচ্ছে। অর্থাৎ বিষয়টা এমন হয় যে তারা, অর্থাৎ বিদেশি কোনো কোম্পানির কাছে তুমি যখন প্রাকৃতিক গ্যাসটা উত্তোলন করার সমস্ত ক্ষমতা দিবে, তো তারা কি করবে, প্রথম থেকে উত্তোলন করতে থাকবে, একদম নিচ থেকে তারা উত্তোলন করতে চাইবে না, অবশিষ্ট কিছু অংশ রেখে দিবে। কারণ কি, নিচ থেকে উত্তোলন করতে গেলে তাদের কষ্টটা বেশি পড়ে যাবে। ফলে এই যে তুমি বাইরের দেশে দিচ্ছ, যে তোমার ক্ষতি হচ্ছে, এগুলো কেন করছো বা এই সমস্যাগুলো কেন হচ্ছে? কারণ তোমার কারিগরি জ্ঞানটা নাই। বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস সার শিল্পে, বিদ্যুৎ উৎপাদনে, পরিবহন ক্ষেত্রে ব্যবহৃত হয়। কয়লা, ইটভাটা, কুটির শিল্পে ইত্যাদি ব্যবহৃত হয়। তাহলে এইটা আবার বলছি, প্রাকৃতিক গ্যাস কোথায় ব্যবহার করা হয়? সার শিল্পের কাঁচামাল, বিদ্যুৎ উৎপাদনে, পরিবহন খাতে ব্যবহৃত হয়। আর কয়লা কোথায়? ইটভাটা, কুটির শিল্প ইত্যাদিতে ব্যবহৃত হয়। বাংলাদেশের খনিজ তেল অশোধিত এবং উন্নত মানের। এরপরে তারপরেও শক্তি উৎপাদনে এই তেল ব্যবহৃত হয়। কোন তেল ব্যবহৃত হয়? এই যে বাংলাদেশের খনিজ তেল অশোধিত, উন্নত মানের। তারপরেও শক্তি উৎপাদনে খনিজ তেল ব্যবহৃত হয়। চুনাপাথর কোথায় পাওয়া যায়? দেখো, চুনাপাথর সেন্ট মার্টিন, চট্টগ্রাম, সিলেটের জাফলং ইত্যাদি এলাকা থেকে উত্তোলন করে দেশের বিভিন্ন স্থানে গৃহ নির্মাণ, সিমেন্ট প্রস্তুতি, সাবান ও ব্লিচিং পাউডার তৈরিতে ব্যবহৃত হয়। বাংলাদেশের কঠিন শিলা, আমরা জানি কঠিন শিলা মানে অনেক, এই যে রেলপথে যেগুলো দেওয়া থাকে না পাথরগুলো, এগুলো কঠিন শিলা বলে। হ্যাঁ, রেলপথের পাথর। বাংলাদেশের কঠিন শিলা খনিজটি রেলপথ নির্মাণ, রাস্তাঘাট নির্মাণ এবং বাঁধ ও সেতু নির্মাণে ব্যবহৃত হয়। চীনামাটি, চীনামাটি আমরা জানি চীনামাটি হচ্ছে শ্বেত মৃত্তিকা, বাংলাদেশের ময়মনসিংহতে পাওয়া যায়। এবং চীনামাটির বাসনপত্র, বৈদ্যুতিক ইনসুলেট, স্যানিটারি সরঞ্জাম ইত্যাদিতে ব্যবহৃত হয়।
সিলেট জেলার লালঘাট, শাহজিবাজার প্রভৃতি অঞ্চলে কাঁচ বালি পাওয়া যায়। কাঁচ প্রস্তুতে বিভিন্ন ধরনের কাঁচ প্রস্তুতে রাসায়নিক দ্রব্য, রং ও অগ্নিরোধ ইট তৈরিতে বালি ব্যবহৃত হয়। তাহলে এটা মনে হয় রাসায়নিক দ্রব্য, রং তৈরিতে, হ্যাঁ, কি ব্যবহৃত হয়? কাঁচ বালি ব্যবহৃত। পরীক্ষার সময় অনেক সময় আসে। এখন আমাদের পরিবেশ সংরক্ষণ ও খনিজ আহরণ, একটু আগে যে কথাটা বলেছিলাম, পরিবেশকে সংরক্ষণ করতে হবে, খনিজ পদার্থ আহরণ করতে হবে। যেন অতি লোভে তাঁতি নষ্ট হয়, কথাটা আছে না, বেশি লোভ করা যাবে না। যে খনিজ পদার্থ উত্তোলন করতে যে পরিবেশকে হুমকির মুখে ফেলা যাবে না। কারণ একটা দেশের আয়তনের 25% ওই দেশে বনভূমি থাকা প্রয়োজন, যেমন বাংলাদেশে আছে 15.58%। ওকে, বলছে ভূগর্ভের সঞ্চিত খনিজ একটি অন্যতম প্রাকৃতিক ঐশ্বর্য ভান্ডার, মানব জাতির বৃহৎ কল্যাণ ও সার্বিক অগ্রগতির চাবিকাঠি এ খনিজ সম্পদ। কারণ খনিজ সম্পদ তোমার যে ভালো থাকে, তোমার দেশটা অর্থনৈতিক উন্নয়ন হবে। নানা রকম ভূতাত্ত্বিক প্রক্রিয়ার ফলে সৃষ্ট এমন অসংখ্য মূল্যবান সম্পদ ভূ অভ্যন্তরে আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তির সার্থক প্রয়োগ করে মানুষ এই সম্পদ আহরণ করে নিজের উন্নয়নে কাজ ব্যয় করছে। অর্থাৎ আমার ভূপৃষ্ঠের নিচে আমার দেশে যে পরিমাণ খনিজ সম্পদ আছে, তা যদি আমি কারিগরি জ্ঞানের মাধ্যমে তুলতে পারি, তাহলে আমার জন্য ভালো। ফলে আমি আমার দেশে অর্থনৈতিক উন্নয়ন করতে পারবো। পৃথিবীর যে দেশ খনিজ সম্পদের যত বেশি সমৃদ্ধ এবং সফল ব্যবহার করতে পেরেছে, সেই দেশ তত বেশি উন্নত। এর জন্য গোটা পৃথিবী জুড়ে মানুষ যথেচ্ছভাবে খনিজ সম্পদ আহরণে প্রবৃত্ত আছে। অর্থাৎ তারা চাচ্ছে আমি যদি আমার দেশ খনিজ সম্পদ আছে, আমি এগুলো তুলে ফেলি, ফলে আমরা অনেক উন্নত হব। এই জন্য সকলে আহরণে প্রবৃত্ত আছে। কিন্তু মাত্রাতিরিক্ত মানে অনেক বেশি এবং অপরিকল্পিতভাবে, মানে প্ল্যানিং ভাবে, তোমার প্ল্যানিং নাই, এইভাবে যে খনিজ সম্পদ আহরণ করো, তাহলে কিছু বিরূপ প্রতিক্রিয়া আছে। যেমন অবাধ খনিজ সম্পদ উত্তোলনের ফলে বৃদ্ধি পাচ্ছে অনেক বেশি করে। তুমি মনে করো পাহাড়ের উপরে কোনো কিছু আছে, মানে পাহাড়ের পাশে কিছু আছে, এখন পাহাড়ের নিচে বা পাহাড়ের আশেপাশে যে কিছু থাকে, তুমি যে পাহাড়টা ধ্বংস করে ফেলবা, ফলে কি হবে? মৃত্তিকা ক্ষয় হবে, ভূমি ধস হবে, বায়ু দূষণ হবে, এগুলো। এছাড়া ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস পাবে, অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ দেখা দিবে। এখানে শুধু আর্থিক লাভের বিষয়টা তুমি মাথায় রাখবে এমন না, তোমার পরিবেশের ক্ষতিটা হবে, এটাও মাথায় রাখবা। তাহলে এই কারণে শুধু আর্থিক লাভের বিষয়টি মাথায় রেখে খনিজ উত্তোলন করলে চলবে না। পরিমিত মাত্রায় খনিজ উত্তোলন করলে আর্থিক লাভের পাশাপাশি তা পরিবেশ রক্ষায় সহায়ক হবে। অর্থাৎ তুমি মনে করলে এমন একটা জায়গায় যে আমি প্রাকৃতিক গ্যাস উত্তোলন করবো, তাহলে প্রাকৃতিক গ্যাস উত্তোলন করতে গেলে ওই এলাকায় অনেক খনন করা লাগবে, বা আকরিক লোহা বা খনিজ তেল যদি উত্তোলন করতে চাও, তাহলে তুমি কি করবে? ওই এলাকার মাটিটা অনেক খনন করবে। এই খনন করতে করতে দেখা গেলো তার তার পাশে কি হয়ে যাবে? তোমার ভূমিকম্প বা ভূমিধস হতে পারে। কারণ মাটি যদি অনেক গভীরে তুমি চলে যাও, পাশের এলাকার ওই ভূমিধসটা হবে এর পার্শ্ববর্তী ইফেক্ট হিসেবে। যেমন উত্তোলিত খনিজ সম্পদের সার্থক ব্যবহার ভূমিধস রোধ, মৃত্তিকা ক্ষয় রোধ বা বায়ু পানি দূষণ ছাড়া পরিবেশের ভারসাম্য বজায় রাখে। মানে সবসময় করতে হবে পরিমিত মাত্রায়, এমন কিছু আমরা করবো না যেগুলো আমাদের ক্ষয়ক্ষতির কারণ হিসেবে দাঁড়ায়। তো পরিবেশ সংরক্ষণ ও খনিজ আহরণ, পরিমিত মাত্রায় খনিজ সম্পদ উত্তোলন কিভাবে পরিবেশ দূষণ রোধ তথা পরিবেশনের করে তা বর্ণনা করা হলো। অর্থাৎ তোমার কাছে যে খনিজ সম্পদ আছে, এই খনিজ সম্পদটা তুমি যদি সুস্থভাবে, পরিকল্পিত মাত্রায়, পরিমিত মাত্রায়, একদম সুন্দরভাবে এটা যদি উত্তোলন করো, তাহলে তোমার পরিবেশ দূষণ হবে না। তাহলে আমরা কি করা হলো দেখো, পরিমিত মাত্রায় খনিজ সম্পদ উত্তোলন কিভাবে পরিবেশ দূষণ রোধ তথা পরিবেশ সংরক্ষণ করা তা নিচে বর্ণনা করলো। যেমন মৃত্তিকা ক্ষয় রোধ, তুমি যদি খুব ভালোভাবে নিচের থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলন করো, তাহলে তোমার যে মৃত্তিকা ক্ষয় রোধ মানে মাটি ক্ষয় রোধ, এটা কম হবে, ভূমিধস হবে না, পানি দূষণ হবে না, বায়ু দূষণ হবে না, এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, এগুলো হবে। তো এইগুলো একটু ভালো করে পড়বা, এগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এত সময় ধরে আমরা যা পড়লাম তার একটু কুইক রিক্যাপের জন্য কয়েকটা অংশ আছে। যে খনিজ সম্পদ কি, আমরা আজকে ক্লাসে প্রথমেই পড়েছিলাম যে আমাদের পৃথিবীতে কি আছে? বিভিন্ন মৌলিক পদার্থ আছে। এই অনেকগুলো মৌলিক পদার্থ মিলে কি হয়? খনিজ সম্পদের সৃষ্টি। আর এই খনিজ সম্পদের মিলে কি সৃষ্টি হয়? শিলা সৃষ্টি হয়। এগুলো আমরা পড়েছিলাম। তো এগুলো আমাদের জানার বিষয় এবং খুবই সুন্দর করে আমরা পড়বো। তো এর মাঝে আমাদের কি আছে? মৌলিক পদার্থ থেকে আমরা কি পড়লাম? খনিজ পড়লাম। আর আমাদের এখানে আছে খনিজ পদার্থ কি? খনিজ মানে খনি থেকে পাবো। খনি কোথায়? ভূপৃষ্ঠের নিচে। আচ্ছা, কতগুলো মৌলিক উপাদান প্রাকৃতিক উপায়ে মিলিত হয়ে যে যৌগ গঠন করে তাকে খনিজ বলে। খনিজ সম্পদ এক ধরনের বস্তুগত সম্পদ, কারণ এগুলোকে দেখা যায়। এটি অজৈব পদার্থ, যেমন সোনা, রূপা, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। তারপর শক্তি সম্পদ। শক্তি সম্পদ কি? যে খনিজ সম্পদগুলো আমাদের শক্তি ও তাপ উৎপাদন ব্যবহৃত, তা হচ্ছে শক্তি সম্পদ, যেমন প্রাকৃতিক গ্যাস, কয়লা, এগুলো। আকরিক লোহা কি? আমরা ভূগর্ভস্থ বা মাটির নিচে থেকে যে লোহাটা পাই, সেটা অপরিশোধিত জায়গায় থাকে, এগুলোকে আকরিক লোহা বলে। প্রস্তুত করে আমরা লোহাতে রূপান্তর। গ্রাফাইট কি? গ্রাফাইট হচ্ছে ধূসর বর্ণের অধাতব খনিজ পদার্থ। এটি কয়লার রূপভেদ। গ্রাফাইট উৎপাদনে চীন বিশ্বে প্রথম। তড়িৎদ্বার তড়িতে পিচ্ছিল কারক হিসেবে, ওষুধ শিল্পে, পেন্সিলের শীষ হিসেবে গ্রাফাইট ব্যবহৃত হয়। তারপর দেখো খনিজ তেল। খনিজ তেল কি? একটা তেল জাতীয়, এটাকে পেট্রোলিয়াম আমরা বলি। অনেক সময় পরীক্ষায় পেট্রোলিয়াম আসতে পারে, তাকে পেট্রোলিয়াম খনিজ তেল বলে। প্রাকৃতিক গ্যাস কি? প্রাকৃতিক গ্যাস বলতে মিথেন সমৃদ্ধ গ্যাসকে বোঝানো হয়, এবং এই মিথেনের সংকেত CH4। এবং বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাস পাই অনেক অতি উচ্চ মাত্রার, আমরা এখানে কি পাই? অনেক অতি উচ্চ মাত্রার প্রাকৃতিক গ্যাস বাংলাদেশে পাই।
কয়লা কি? শক্তি উৎপাদনকারী জ্বালানির মধ্যে কয়লা পৃথিবীর অন্যতম প্রধান খনিজ সম্পদ। কয়লার প্রধান উপাদান কার্বন তথা হাইড্রোকার্বন। বলছে কয়লার প্রধান উপাদান কার্বন তথা হাইড্রোকার্বন। পৃথিবীর সর্বাধিক কয়লা সঞ্চিত আছে কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রে। এই দেশে কয়লা উন্নত মানের। আমরা যখন কয়লা পড়েছিলাম, কয়লার কয়েকটা প্রকারভেদ পেয়েছিলাম, যে কোন কয়লাটা আমাদের জন্য ভালো, কোন কয়লাটা বেশি পরিমাণ কার্বন থাকে, মানে কার্বনের উপর ভিত্তি করে কয়লাকে কয়েকটা ভাগে ভাগ করছিলাম। তাহলে বিশ্বের মোট উৎপাদিত শক্তির 60% আসে কয়লা থেকে। পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে কয়লার প্রয়োজন নেই। পৃথিবীর শীর্ষ কয়লা উৎপাদনকারী দেশের নাম কি? চীন। এবার বাংলাদেশের খনিজ ও শক্তি সম্পদ পড়েছিলাম। বাংলাদেশ একটি অনুন্নত দেশ। প্রাকৃতিক গ্যাস ছাড়া ওই দেশে কয়লা, খনিজ তেল, চুনাপাথর, কঠিন শিলা, চীনামাটি খনিজের প্রতি পাওয়া যায়। কোনো খনিজ সম্পদ বাংলাদেশে, কোনো খনিজ সম্পদ নাই, তবে বাংলাদেশে কি আছে? প্রাকৃতিক গ্যাস আছে। 1955 সালে সিলেটে হরিপুরে প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়। পরবর্তী 1986 সালের ডিসেম্বর মাসে সিলেট হরিপুর গ্যাস ক্ষেত্রেই আমরা খনিজ তেল পাই। তবে বাংলাদেশের খনিজ তেলটা কি? খনিজ তেলটা বেশি পরিমাণ ভালো না, নিম্নমানের, তবুও আমরা এটা ব্যবহার করি। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে প্রায় 18 লক্ষ মেট্রিক টন চুনাপাথর সঞ্চিত আছে। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত সমৃদ্ধ সৈকতে মোনাজাইট, জিরকন, ইলেমনাইট, ব্যাটেল প্রভৃতি তেজস্ক্রিয় খনিজ উপাদানের সন্ধান পাওয়া গেছে। সরকার যদি খনিজ সম্পদে অনুসন্ধান, উত্তোলন ও পরিকল্পিত ব্যবহার করে, তবে এটি বাংলাদেশের সার্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভারতের খনিজ সম্পদ দেখেছি, পরিবেশ সংরক্ষণ, খনিজ আহরণ বলেছি যে অতিমাত্রায় আমাদের আহরণ করলে হবে না, পরিমিত মাত্রায় এটা আহরণ করতে হবে। তো এই ছিল আমাদের ক্লাস, এই অধ্যায় 5 ভূগোল দ্বিতীয় পত্রে। আমরা এই ক্লাসটিতে এমসিকিউ পাশাপাশি ক্রিয়েটিভ কোশ্চেনের জন্য যেন পরীক্ষায় আসে, এবং প্রত্যেকটা কনসেপ্ট আমরা এ টু জেড প্রত্যেকটা সিএসসি যেন তোমরা ভালোভাবে বুঝো। তো এই ক্লাসটি সুন্দর করে করবে, নোট করবে, যেহেতু পিডিএফটা পাচ্ছই, এটা যদি বারবার পড়ো, বিশেষ করে পিডিএফটা 2 থেকে 3 বার পড়লে এ টু জেড তোমার কভার হয়ে যাবে। প্লাস এর মাধ্যম দিয়ে তুমি তোমার পরীক্ষায় ভালোভাবে তো এমসিকিউ এর আনসার করতে পারবাই এবং সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবে। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। তোমাদের সকলের জন্য শুভকামনা। আবার কখনো দেখা হবে।